আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। তো চলুন শুরু করি ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার কোনো এক গ্রামে। যার সাথে ঘটেছিল ওই সময় তার বয়স আনুমানিক 20 বছর ছিল। ওনার নাম মিলনের মায়ের বিয়ে হয়েছিল নারায়ণগঞ্জ জেলায়। মিলন একমাত্র সন্তান ওই পরিবারের। মিলনের বাবা মারা যায় মিলনের 3 বছর যখন বয়স, তখন মিলনের বয়স যখন 15 কি 16 বছর, এই পর্যন্ত মা তাকে নিয়ে নারায়ণগঞ্জের তার যে স্বামীর বাড়ি সেখানেই থেকেছেন। পারিবারিক সমস্যার কারণে 2015 সালে মিলনের মা মিলনকে নিয়ে ভালুকা তার বাবার বাড়ি এসে বসবাস শুরু করেন। মিলনের নানা নানি বেঁচে নেই। বাড়িতে তার এক মামার পরিবার আর মিলনের মা, ওনারা থাকছেন। গরিব পরিবারই বলা চলে। মিলনকে স্থানীয় এক ইট ভাটায় সেখানে কাজে লাগিয়ে দেওয়া হয়। সেখানকার মালিককে অনুরোধ করে একটা কাজ দিয়ে দেওয়া হয় আর কি। মিলনের আচরণ, কাজের দক্ষতা এবং বিশ্বস্ততায় ইটভাটার মালিক মিলনকে 2 বছরের মধ্যে ইটভাটার ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয়। ইটভাটার দায়িত্বে থাকাকালীন মিলন মাটি কাটার মেশিন, যেটাকে আমরা এক্সক্যাভেটর বলি, অনেক জায়গায় এটাকে ভেকু গাড়ি বলে, তো এই জিনিসটা চালানো, রক্ষণাবেক্ষণ, এই জিনিসটা খুব ভালো করে শিখেছিল। মিলনের শখ বা লক্ষ্য ছিল এটা মূলত, কারণ এই এক্সক্যাভেটর মেশিন বা ভেকু মেশিন যারা অপারেট করে তাদের বেতন কিন্তু বেশ ভালো। ইটভাটার ম্যানেজারের বেতনের থেকে এই ভেকু মেশিন বা এক্সক্যাভেটর মেশিন অপারেটরের বেতনটা কিন্তু বেশি। তো মিলন মামার বাড়ি থাকে। নিজের একটু জমি কিনে নিজের বাড়ি নির্মাণ সহ অনেক দায়িত্ব কিন্তু মিলনের উপর। মিলন ছোটবেলা থেকেই অত্যন্ত দায়িত্বশীল ছেলে। মিলন অল্প দিনে এত দক্ষ ভেকু অপারেটর হয়ে যায় যে মিলনের নাম আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মিলনের কাঁধে তো অনেক দায়িত্ব, তাই মিলন এক সময় ইটভাটার চাকরি ছেড়ে ভেকু অপারেটর হিসাবে কাজ শুরু করে। মিলন 2018 সালে মামার বাড়ির কাছেই একটু জমি কিনে বাড়ি নির্মাণ করে ফেলে। সময় 2019। মিলন ভালুকার এক মালিকের এক্সক্যাভেটর মেশিন চালায়। মালিকের বেশ কয়েকটি এই মেশিন সহ কিছু ট্রাক রয়েছে। মিলনের এই ভেকুর মালিক একটা বড় কাজের অর্ডার পায়। ভালুকা উপজেলায় একটা বিল লিজ নিয়েছে একটি এগ্রো কোম্পানি। সেই বিল ভেকু দিয়ে মাটি খনন করে মাছের পুকুর তৈরি করতে হবে। মোটামুটি 1-1.5 মাসের মাটি কাটার কাজ। চুক্তি অনুযায়ী 2টি ভেকু দিয়ে কাজ শুরু করা হয়। প্রতি ভেকু মেশিন অপারেট করতে 2 জন অপারেটর লাগে, তাই একজন দিনে একজন রাতে, এইভাবে ভেকু বা এক্সক্যাভেটর মেশিন তারা চালায়। এছাড়াও একজন হেল্পার নিযুক্ত ছিল 2 ভেকু মেশিনের জন্য। কাজ চলাকালীন 7ম বা 8ম দিন মিলনের ডিউটি পড়ে রাতের বেলা। মিলন রাত 8টায় ডিউটি শুরু করে। রাত 11:30 বা 12টার দিকে 2 ভেকু অপারেটর এবং হেল্পার একসাথে বসে রাতের খাবার খায়। সবাই যার যার যেই টিফিন ক্যারিয়ার যেটাতে করে খাবার নিয়ে এসেছিল সেটা খুলে খাবার শুরু করেছে। তো খাবার শেষ করে 3 জন হেঁটে কিছুটা সামনে একটা ইট ভাটার কাছে যায়। ইট ভাটার সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাবে এবং রাতে খাওয়ার জন্য পান, সিগারেট এগুলো কিনে আনবে। কাজ শুরু করার পর থেকে প্রতিদিনই এই দোকানে আসে তারা। রাত 12টার পর দোকান বন্ধ করে দেয়। প্রতিদিনের মতো তারা চা খেয়ে পান, সিগারেট কেনে। বিলে ফিরে এসে ভেকু বা এক্সক্যাভেটর স্টার্ট করে মাটি কাটা শুরু করে দেয়। মিলনের ভেকু থেকে অন্য ভেকু আনুমানিক 250 মিটার দূরে মাটি কাটছে। বিলের আশেপাশে ওই ইটভাটা ছাড়া কোনো বসত বাড়ি নেই। সবাই সবার মতো কাজ করছে।
রাত তখন 2টো কি 2:30 বাজে। মিলন এই ভেকু মেশিন দিয়ে মাটি কাটছে। ভেকু মেশিনের সামনের যে অংশটা থাকে, এই অংশটা দিয়ে মাটিতে চাপ দিয়ে মাটি কাটা হয়। মিলন লক্ষ্য করে মাটির নিচে কোনো গাছের গুঁড়ি বা ইট জাতীয় কিছুর সাথে এই অংশটা বেঁধে যাচ্ছে। ভেকুর ওই অংশটা কোনো মতেই মাটির নিচে ঢুকছে না। বেশি প্রেসার দিলে মেশিনের হাইড্রোলিক ফেটে যেতে পারে, তাই মিলন ওই জায়গা থেকে সরে পাশে মাটি কাটা শুরু করে। কিছুটা মাটি কাটা হয়ে গেলে মিলন ভেকু থেকে নেমে ওই জায়গায় দেখতে যায়। ভেকুর সামনে পাওয়ারফুল হেডলাইট জ্বলছে। মিলন নেমে ওইখানে হাত দিয়ে কিছু মাটি সরিয়ে দেখতে পেল পুরাতন মরচে ধরা ধাতব বস্তু জাতীয় কিছু একটা ওখানে আছে। জিনিসটা দেখতে অনেকটা ডিপ টিউবওয়েলের পুরাতন পাইপের মতো মরচে ধরা। যেহেতু পাশের মাটি কাটা হয়ে গেছে, মিলন পুনরায় ভেকুতে বসে চাপ দিয়ে অনেকটা মাটি সহ ওই জিনিসটা তুলে পাশের মাটির স্তূপের উপর রাখে। আশেপাশের মাটি যেহেতু কেটে ফেলেছিল, যার কারণে ওই জিনিসটা অনেকটাই আলগা হয়ে গেছে বা মাটির ওই জায়গাটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণেই সে ওই সময় এই কাজটা করতে পেরেছিল। মিলন আবার ভেকু থেকে নেমে মাটির স্তূপের কাছে গিয়ে দেখে একটা ধাতব মরচে ধরা বক্স জাতীয় জিনিস। আকারে তেমন বড় না, অনেকটা খাবার আনার যে টিফিন ক্যারিয়ার ওই রকম সাইজের আর কি। জিনিসটা কি মিলন পর্যবেক্ষণ করে বুঝল না। বস্তুটির এক পাশে ঢাকনা ছিল, ঠিক ঠিক ওই টিফিন ক্যারিয়ার মতো। তো অনেক দিন মাটির নিচে থাকার কারণে এই মরিচা পড়ে ঢাকনা একেবারে সিল হয়ে গেছে, অর্থাৎ একদম আটকে গেছে। আর জিনিসটার ওজন 1-1.5 কেজির মতো হবে। মিলনের খুব আগ্রহ হয় এটা খোলার জন্য। মিলন ব্যস্ত হয়ে পড়ে কাজ রেখে, যেটা খুলতেই হবে। ভেকু মেশিনের ভেতর থেকে স্ক্রুড্রাইভার ও হাতুড়ি বের করে মিলন খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। মাটির নিচে থাকতে থাকতে মরিচা পড়ে এমন হয়ে গেছে যে কোন দিকে যে বস্তুটির আসলে খোলার মুখ এটাই বোঝা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তারপর মিলন বুঝতে পেরেছিল যে এই সাইডটা দিয়েই হয়তোবা খোলা যাবে। মিলন একবার জিনিসটাকে সমতলে রেখে ভেকু মেশিনে উঠে ভেকু মেশিন দিয়ে চাপ দেয়। এতে করে জিনিসটা দুমড়ে মুচড়ে যায়। মিলন আবার ভেকু থেকে নেমে জিনিসটা কি অবস্থায় আছে এটা দেখার জন্য গেলে সে দেখে যে জিনিসটা একদম দুমড়ে মুচড়ে গেছে ঠিকই, কিন্তু জিনিসটা ভাঙেনি। এবার মিলন শাবলের মতো মোটা ভারী একটা লিভার এনে কয়েকবার আঘাত করে। একসময় এই জিনিসটার এক সাইডে ফেটে ভেঙে যায়। ওই সময় মিলন দেখলো একটা কুণ্ডুলি পাকানো কালো জমাট বাঁধা ধোঁয়া ওই জিনিসটা থেকে একটা ফস শব্দ করে বের হলো। এরপর বের হবার পর যেটা হলো, ওই জিনিসটা একটু মেঘের মতো শূন্যে ভাসমান থাকলো, এরপরে আস্তে করে বাতাসে মিলিয়ে গেল। মিলন ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। মিলনের মনে হলো এটা মুক্তিযুদ্ধকালীন বা ব্রিটিশ সময়ের কোনো বোমা জাতীয় কিছু নয় তো। হতে পারে এটা বোমা জাতীয় কিছু, এই কারণে ওটার মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়েছে, ওর মধ্যে যেই গান পাউডার রয়েছে বা যেই ধরনের এক্সপ্লোসিভ জিনিসগুলো থাকে, এটা থেকে হয়তো বা ধোঁয়া সৃষ্টি হয়েছে, এমন হতে পারে। সে এরকমই মনে করেছে। মিলন টর্চ লাইটের আলো দিয়ে ইশারা দিয়ে পাশের ভেকু মেশিন অপারেটরকে ডাক দেয়। মিলন এবং ওই ভেকু অপারেটর আর হেল্পার 3 জন মিলে জিনিসটা পর্যবেক্ষণ করে। খনন করা পুকুরের এক পাশে জিনিসটা রেখে যায়, এরপরে যে যার কাজে লেগে যায়। আবার এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল, কোনো অস্বাভাবিকতা কারো চোখে পড়েনি বা তারা কোনো কিছু মনেও করেনি। চারদিক নিস্তব্ধ, গ্রামবাসী গভীর ঘুমে আচ্ছন্ন। ইটভাটায় শ্রমিকরা কাজ করছে, আর এদিকে বিলের মধ্যে 2টি ভেকু মেশিন মাটি কেটে যাচ্ছে প্রতিদিনের মতো। মিলনের ভেকু একটা পুকুরের আনুমানিক 3 ফিটের মতো খনন করেছে। ভেকু দিয়ে মাটি তুলে পুকুরের চারপাশে রাখা হচ্ছে। সকালে আবার বুলডোজার দিয়ে মাটি টেনে পাড় নির্মাণ করা হবে। পুকুরের চারপাশ
মাটি রাখতে রাখতে বেশ উঁচু হয়ে গেছে, আবার পুকুরও 3 ফিট খনন হয়ে গেছে। অপর ভেকু অপারেটর দূর থেকে শুধু মিলনের ভেকুর হেডলাইটের আলো দেখতে পাচ্ছে। মিলন মাটি কাটার এক পর্যায়ে লক্ষ্য করে বাম দিকের পাট থেকে স্তূপ করে রাখা কিছু মাটি নিচে পড়ে গেল। যেহেতু কাটা আলগা মাটি, তাই এভাবে পড়ে যাওয়া নতুন কিছু না। এই ধরনের বিষয়ের সাথে সে অভ্যস্ত। তাই মিলন ভেকু ঘুরিয়ে পুনরায় পড়ে যাওয়া মাটি উপরে তুলে তার উপর ভেকু দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিয়ে আবার আগের জায়গায় কাজ শুরু করেছে। কিছুক্ষণ পর আবার মাটি ওই একই জায়গা থেকে নিচে পড়ে গেল। মিলন দ্বিতীয়বার মাটি তুলে চাপ দিয়ে বসিয়ে কাজ করছে আপন মনে। মিনিট 5 পর আবার উপরের ওই একই জায়গা থেকে ধরাস করে মাটি নিচে পড়ে গেল। মিলন ভেকু মেশিনের স্টার্ট থামিয়ে নিচে নামে দেখতে যে ঘটনাটা কি, কেন বারবার ওখান থেকে মাটি পড়ে যাচ্ছে। মিলন পুকুরের নিচ থেকে ওঠে, ওই স্তূপ করে রাখা মাটির উপরে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখে যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। দেখলো যে এখানে কোনো সমস্যা নেই, মাটি এমনিতেই গড়িয়ে পড়ছে। ভেকু দিয়ে আবার তুলে ভালো করে চেপে বসাতে হবে। বারবার এমন হলে তো সময় মতো কাজ হবে না, কারণ তাকে দিনের একটা নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ করতে হবে এটারও পরিকল্পনা থাকে, আবার রাতে কতটুকু কাজ আগাতে হবে এটারও কিন্তু পরিকল্পনা থাকে। মিলন তুলে রাখা আলগা মাটি থেকে নিচে নামতেই হঠাৎ একটা হুড়মুড় শব্দ শুনে উপরের দিকে তাকাতেই দেখে বিপুল পরিমাণ মাটি তার দিকে ধেয়ে আসছে। এতটাই মাটি ছিল যে মিলন যদি ওই সময় উপরের দিকে না তাকাতো, সে নির্ঘাত বিপুল পরিমাণ মাটির নিচে পড়ে যেত, আর তার বডিটাও খুঁজে পেতে দীর্ঘ সময় লাগতো। আর মিলন মারা গেলেও তাকে আসলে খুঁজে বের করাটা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যেত, কারণ এত পরিমাণ মাটি এটার নিচে চাপা পড়লে কারো বেঁচে থাকার তো কথাই না। এমনকি তাকে খুঁজে পেতেও কীরকম বেগ পেতে হয়। এই ধরনের ডেড বডি যারা উদ্ধার করে, বিশেষ করে এই ভূমিধসের কারণে বা পাহাড় ধসের কারণে যখন কোনো মানুষজন তার নিচে চাপা পড়ে, এই ডেড বডিও কিন্তু পাওয়া মুশকিল হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, সে যেহেতু একটু সতর্ক হয়ে গিয়েছিল, কিছুটা সরে গিয়েছিল, তবে এর মধ্যেই কিন্তু তার শরীর উপরে মাটি এসে পড়েছে। এখানে আমরা ফিরে যাব দ্বিতীয় ভেকু চালকের কাছে। মিলন যখন আলগা মাটির স্তূপের উপরে উঠে টর্চ জ্বালিয়ে দেখছে, তখন দূর থেকে ওই দ্বিতীয় ভেকু চালক এটা কিন্তু দেখেছে। সে ভেবেছে ঘুম পেয়েছে, তাই হয়তো কাজ থামিয়ে পান সিগারেট খাচ্ছে মিলন। সে নিজেও কাজ গুছিয়ে ভেকুর স্টার্ট বন্ধ করে নেমে আসে মিলনের কাছে। একটু পান সিগারেট খেয়ে আলাপ আলোচনা করে আসি, এই চিন্তা থেকে আর কি। দ্বিতীয় ভেকু চালক তুলে রাখা আলগা মাটির কাছে এসে দেখে মিলন নেই। সে খেয়াল করে যে নিচে মাটিতে টর্চ লাইট পড়ে আছে এবং লাইট জ্বলছে। তাই দ্বিতীয় ভেকু চালক দ্রুত নিচে নেমে দেখে মিলন মাটিতে চাপা পড়ে আছে আর তার পাশে টর্চ লাইট জ্বলছে। তার বর্ণনা অনুযায়ী মিলনের মাথাটা শুধু বাইরে ছিল আর সমস্ত শরীর মাটির নিচে চাপা পড়া। মিলন মুখ দিয়ে কথা বলতে পারছে না, শুধু এক ধরনের গোঙানির মতো আওয়াজ করছে। অনেক কষ্ট করে একাই ওই দ্বিতীয় ভেকু চালক মিলনকে মাটি থেকে বের করে। মিলনকে কাঁধে কাঁধ মিলিয়ে ধরে হেঁটে হেঁটে ইটভাটার দিকে নিয়ে যায়। ইটভাটা আনার পর অ্যাগ্রো ফার্ম মালিক এবং মিলনের যেই ভেকু মালিক, এই দুজনকে ফোন করে খবর দেওয়া হয় এই ঘটনা ঘটেছে। তখন ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাস। ভেকু মালিক মিলনকে দ্রুত ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন। ইটভাটার ট্রাকে করে মিলনকে ভালুকা হসপিটালে নিয়ে এসে ভর্তি করানো হলো। ততক্ষণে ভেকু মালিক এবং অ্যাগ্রো ফার্মের ম্যানেজার সহ অনেকে হসপিটালে চলে এসেছে। ডাক্তার জানায় উপর থেকে মাটি পড়ে চাপা পড়ার কারণে বুকে মারাত্মক আঘাত পেয়েছে, যার কারণে সে এখন কথা বলতে পারছে না। অবশ্য একদিন পরে মিলনকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় এবং উপদেশ দেওয়া হয় 1 মাস কাজ করা যাবে না, রেস্টে থাকতে হবে এবং জোরে কথা বলা যাবে না। সে বাড়িতে যাবার পরপরই লকডাউন শুরু হয়ে যায়। চিন্তা ছিল যে লকডাউন যখন তুলে নেবে তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখাতে হবে, এরকমই চিন্তা করা হয়েছিল আর কি। এদিকে দেশে লকডাউন চলছে, মিলন বাড়িতে আছে, লকডাউনও উঠছে না, বের হতে পারছে না। শরীর স্বাভাবিক হলে সে তো কাজে যোগদান করবে, এমনই তো পরিকল্পনা, কিন্তু ব্যাপারটা আসলে সেভাবে হয়নি। মাসখানেক পর মিলনের পরিবার থেকে ভেকু মালিকের কাছে ফোন দিয়ে
এক অদ্ভুত তথ্য জানানো হয়। মিলনের বাড়ি থেকে ভেকু মালিককে জানানো হয় যে মিলন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মিলন নাকি পাগল হয়ে গেছে, মিলন হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, গলার কণ্ঠস্বর পাল্টে গেছে, যাকে পায় তাকেই আক্রমণ করে মারার চেষ্টা করে এবং নিজের শরীর নিজেই কামড়ে ছিঁড়ে ফেলছে, এই করছে আর কি। মিলনকে ঘরে বেঁধেও রাখা হয়েছে। পরদিন ভেকু মালিক আর এই যে জিল্লুর রহমান ভাই, যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, তো ওনারা দুইজন সহ আরও একজন, এই তিনজন মিলনকে দেখতে গিয়েছিলেন। বলে রাখা ভালো, এই তিনজনের মধ্যে দুইজনকে কিন্তু মিলন চেনে জানে, বিশেষ করে এই জিল্লুর রহমান ভাইকে এবং এই ভিকু মালিককে। বাকি একজন ছিল জিল্লুর রহমান ভাইয়ের বড় বোনের হাজব্যান্ড। মিলন কিন্তু তাকে চেনে না, এমনকি কোনোদিন দেখেও নাই। তো ওনারা বাড়িতে গিয়ে দেখেন যে মিলনকে একদম খুব টাইট করে বেঁধে রাখা হয়েছে একটি ঘরে। ঘরে যে আটকে রাখা হয়েছে বিষয়টা এরকম নয়, ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তো এই কয়দিনে মিলনের শরীর একদম কঙ্কালের মতো হয়ে গেছে। তো ওনারা যখন ঘরে ঢুকেছেন তখন মিলন এই জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাইকে উদ্দেশ্য করে বলে, কিরে তোর বাপ তো মরছে সাপের কামড়ে, তুইও তো দেখছিস সাপের হাত পা দেখে ফেলেছিস রে। মিলনের গলার কণ্ঠস্বর একটু ভাঙা, বেশ অন্য রকমের ছিল ওই সময়। মিলন চিল্লাচিল্লি চেঁচামেচি এগুলো করতে করতে গলা ভেঙে গেছে। এদিকে জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাইয়ের নাম ছিল রফিকুল। মিলন কি করে তার নাম জানে এটা তো ওনারা ওই সময় বুঝতে পারেননি, কারণ সে কিন্তু নাম ধরে ডেকেছিল। রফিকুল ভাই সামান্য সময় পরে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে একা বসে থাকেন। আরেকটা ব্যাপার, ওনারা মিলনের রুমে ঢোকার পর বাইরের থেকে বেশি গরম অনুভূত হয়েছে, আর ঘরে বিদ ঘুটে ভ্যাপসা গরম আর একটা দুর্গন্ধ। ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে ঘরের জানালা বন্ধ ছিল। মিলন অসুস্থ হওয়ার পর থেকে নাকি আলো একদম সহ্যই করতে পারে না, আলো সইতেই পারে না। এদিকে ওনারা মিলনের শরীরে হাত দিতেই মিলনের মাথা এদিক সেদিক ঘুরিয়ে ওনাদের হাতে কামড় বসাতে চেয়েছিল। মিলনের হাত পা কিন্তু বাঁধা, শুধু ঘাড় ঘুরিয়ে কামড় দিতে চেয়েছে। পালিত কুকুর বা বিড়ালকে ডাক্তার ইনজেকশন দিতে গেলে সময় সময় কিন্তু এরা এরকম করে, তাদেরকে কিন্তু বেঁধে ফেলা হয়, হাত পা শক্ত করে ধরে রাখা হয়, তারপরে কিন্তু ঘাড় ঘুরিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে। মিলনও তাদের সাথে ঠিক এই কাজটাই করেছে। আরেকটা ব্যাপার, ওনারা মিলনের বাম হাতের বাহুতে কুষ্ঠরোগের মতো একটা দাগ লক্ষ্য করেন। এরপরে এই জিনিসটা লক্ষ্য করে মিলনের মাকে ওনারা জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি। এই দাগটা কিন্তু কোনো ক্ষত বা জন্মগত দাগ ছিল না। কোনো জায়গা যদি ক্ষত হয় সেখানে এক ধরনের দাগ হয়ে যায়, আবার জন্মগত দাগ থাকলেও একটা ব্যাপার থাকে। মিলনের মা জানান যে মিলনের এই সমস্যা শুরু হওয়ার পর থেকে এই দাগ উঠেছে, আগে এই দাগ ছিল না। ডাক্তার এক ধরনের চর্মরোগ বলে অভিহিত করেছেন, সেটা নামও বলেছেন, সেটা কোন ধরনের চর্মরোগ এটা অবশ্য মিলনের মা বলতে পারেন নাই। তো ওনারা অন্য একটা রুমে এসে বসেন। মিলনের মা ওনাদেরকে সব খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। তো আজকের মতো এমন আগ্রাসী আচরণ কিন্তু সে আগে করেনি, এটাও মিলনের মা জানান। সে যখন ভালো থাকে তখন আগের মতো স্বাভাবিক আচরণ করে। আমার কি হয়েছে, আমাকে বেঁধে রেখেছো কেন, আমাকে কাজে যেতে হবে, আমার খিদা লেগেছে, স্বাভাবিক কথাবার্তা বলে। তখন খাবার দিলে মিলন খায়, কিন্তু হঠাৎ হঠাৎ এমন পাগলামি শুরু করে। মানসিক ডাক্তার দেখানো হয়েছে, ডাবল ডোজের ঘুমের ওষুধ দিলেও কাজ করে না, রাতে ঘুমায় না। শরীর স্বাভাবিক থাকলে দিনের বেলা ঘুমায়। ওনারা মিলনের মাকে সান্ত্বনা দিয়ে আবার আসবো বলে বিদায় নিয়ে চলে আসেন। ওনারা ফিরে আসার 2 দিন পর এই যে জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাই ওনাকে ফোন করে জানান যে মিলনের সমস্যা কোনো মানসিক সমস্যা বলে তার মনে হচ্ছে না। ওনারা যাওয়ার পর মিলন কিভাবে এই ব্যক্তির নাম জানলো, আর এই যে রফিকুল ভাইয়ের বাবা প্রায় 40 বছর আগে মারা গেছেন সাপের কামড়ে, আর মিলনের বয়স তো 25ই হয় নাই, ব্যাপারটা কিন্তু কোনোভাবে কাকতালীয় হতেই পারে না। তো রফিকুল ভাই জানান যে উনি নিশ্চিত যে এটা জিন ঘটিত কোনো সমস্যা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা যেহেতু চলছে, সেটা বন্ধ না করে একজন ভালো হুজুর বা কবিরাজ দেখানো উচিত। রফিকুল ভাই জিল্লুর রহমান ভাইকে পরামর্শ দেন যে তুমি মিলনের মায়ের সাথে কথা বলো,
এই বিষয়টা বলো, যে ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাতে। জিলুর রহমান বলেন যে ভাই ঠিক আছে, এই বলে আর কয়েকটা কথা বলে ফোনটা রেখে দেন এবং সাথে সাথে মিলনের ভেকু মালিককে ফোন দিয়ে এই ব্যাপারটা জিলুর রহমান ভাই বলেন আর কি। সবকিছু শোনার পর ওই ভেকু মালিক ওনাকে ওই দিন রাতে ভেকুর নিচে পাওয়া ওই কৌটার কথাটা জানান। কেননা ওই কৌটার বিষয়টা কিন্তু ওই যে দ্বিতীয় যিনি ভেকু চালক তিনিও পরবর্তীতে শুনেছেন, যার কারণে এই ব্যাপারটা কিন্তু পরবর্তীতে ওই দ্বিতীয় ভেকু চালকের কাছ থেকে ভেকু মালিকও জেনেছেন। তো ওনারা তো বিষয়টা জানিয়েছেন আর কি। এই বিষয়টা জানার পর জিলুর রহমান ভাই যখন উনি ওনার দুলাভাইকে, এই যে রফিকুল ভাইকে ফোন করে এই বিষয়টা যখনই বলেছেন, তখন ওনার দুলাভাই জানান যে তোমার কথা যদি সত্য হয়, অর্থাৎ ওই রাতের যে ঘটনাটা এটা যদি সত্যিভাবে ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত এটা 100% জিনের সমস্যা। আর ওই কৌটায় কোনো খারাপ জিন বন্দী ছিল, জিন মুক্তি পেয়ে মিলনের উপর আসর করেছে। জিলুর রহমান ভাই রাতে মোটর সাইকেলে করে মিলনের বাড়িতে চলে গেলেন। 3 জন, ভেকু মালিক, তারপর রফিকুল ভাই আর এই যে জিলুর রহমান ভাই। মিলন ওই বন্ধ করা রুমে ঘুমাচ্ছে। ওনারা মিলনের মাকে সবকিছু বলার পরও বিশ্বাস করাতে পারলেন না, উনি এসব বিশ্বাসই করেন না। মিলন পারিবারিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কেননা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে মানসিক চাপ এসেছিল, এটা সত্য। বাবা মারা যাওয়ার পর তার মা তাকে অনেক কষ্টে লালন পালন করেছেন, কষ্ট তো হবেই। যেহেতু মিলন তার চাচাদের কাছে ছিলেন, অর্থাৎ তার মা তার শ্বশুর বাড়িতে ছিলেন, ওখানে তো অনেক ধরনের কথা শুনতে হবে, মানসিক চাপ তো থাকবেই। ছোটবেলা থেকে অনেক অবজ্ঞা অবহেলা সে পেয়েছে, এই বিষয়গুলো তো তার মধ্যে কাজ করেছে। এই কারণেই হয়তোবা মানসিক চাপে ভারসাম্যহীন হয়ে গেছে। সবসময় কিছু একটা করতে হবে, জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, নিজেদের একটা থাকার জায়গা করতে হবে, এরকম একটা চিন্তা তো তার মধ্যে ছিলই। তো মিলনের মায়ের ধারণা এই কারণে এটা হয়েছে। আর যখন এ সমস্ত বলার পরও বিশ্বাস উনি করলেন না, এরপর রফিকুল ভাইয়ের বাবার মৃত্যুর কথাও তাকে বলা হলো। এরপর মিলনের মাকে বলা হলো যে ঠিক আছে, ডাক্তারের চিকিৎসাও চলুক, আর একজন হুজুর আনলে তোর ক্ষতি হবে না, সন্দেহ দূর হবে। মিলন যেহেতু অনেকদিন ধরে এই মালিকের ভেকো চালায়, তাই এই মালিকের কথায় উনি খুব একটা আর ফাইনালি আপত্তি করেননি। তো এই দিন ওনারা ফিরে আসার সময় ওনাদের সাথে ঘটে একটা দুর্ঘটনা। এটি আসলে কোনো দুর্ঘটনা ছিল না। ওনারা রাতে 3 জন মোটরসাইকেলে করে ফিরে আসছিলেন। মোটরসাইকেলের স্পিড সর্বোচ্চ 35 কি 40 কিলোমিটার পার আওয়ার ছিল। কারণ ওনারা মোটরসাইকেলে বসে 3 জন মিলনের ব্যাপারে কি করা যায় এসব আলোচনা করছেন। বেশি স্পিডে চালালে ইঞ্জিনের শব্দে আর বাতাসের শব্দে তো কথা স্পষ্ট বোঝা যাবে না। আর গ্রামের একদম পাকা রাস্তা ছিল এটা, আর রাস্তা ছিল আবার ফাঁকা। ওনারা 3 জন তখন খেয়াল করেন হঠাৎ একজন বৃদ্ধ রাস্তা পার হতে যখন চাচ্ছিলেন আর কি, তখন ওনাদের মোটরসাইকেলের নিচে পড়ে গেল। আর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওনারা সবাই রাস্তায় পড়ে যান। ওনারা 3 জনই মোটামুটি আঘাত পান, তবে আঘাতগুলো তেমন গুরুতর ছিল না। মোটরসাইকেলের স্পিড কম ছিল, মোটরসাইকেলেও তেমন কোনো ক্ষতি হয়নি। তো ওনারা উঠে মোটরসাইকেল তোলার পর ওই বৃদ্ধকে আশেপাশে কোথাও দেখতে পাননি। বৃদ্ধ যেভাবে নিচে এসে পড়েছে, তারও তো এই ওনাদের সাথেই পড়ে যাওয়ার কথা। ওনারা 3 জনই বুঝে নিলেন এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। ওনাদের 3 জনের ইন্দ্রিয় তখন একেবারে নিশ্চিত ছিল এটা কোনো দুর্ঘটনা হতেই পারে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়। ওনারা বাইক তুলে দ্রুত চলে এলেন এবং ভালুকা এসে একটা ফার্মেসিতে আঘাতের স্থান ড্রেসিং করালেন। এই রাতেই এই জিলুর রহমান ভাইয়ের বোন জামাই এই যে রফিকুল, এই রফিকুল ভাইয়ের সাথে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। রফিকুল ভাই রুমে ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে উনি প্রবল শ্বাসকষ্ট অনুভব করেন, মনে হচ্ছে তার উপর ভারী কোনো কিছু পড়েছে, অর্থাৎ সে কোনো কিছুর নিচে চাপা পড়েছে। ঘুমের মধ্যে প্রবল শ্বাসকষ্টে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি দেখেন তার ঠিক বুকের উপর চামড়াবিহীন বামন আকৃতির একটা খাটো মানুষের মতো অবয়ব এই জিনিসটা বসে আছে। চামড়াবিহীন এই কারণে আমরা বললাম অবয়বটির গায়ে মনে হচ্ছে কোনো চামড়া ছিল না।
জবাই করার পর ছাগল বা গরুর চামড়া যদি ছিলানো হয় তখন যেমন দেখা যায় ওই রকম ছিল। এই জিনিসটা রফিকুল ভাইয়ের বুকের উপর বসে 2 হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করছে। অবেবটির মাথায় চুল ছিল না, মাথায় ছাগলের মতো 2টো ছোট ছোট শিং ছিল, আর একটি চোখ ছিল ঠিক কপালের মাঝখানে। সাধারণ মানুষের চেয়ে প্রায় 2 গুণ বড় ছিল খালি মুখমণ্ডলটা, আর মোটা মোটা 2টো ঠোঁট, কিন্তু বডিটা কিন্তু বামন। মুখ থেকে ঘন কালো পোড়া মবিলের মতো তরল গড়িয়ে পড়ছে রফিকুল ভাইয়ের শরীরে। রফিকুল ভাই কোনো মতেই শব্দ করতে পারছেন না, শুধু মৃগী রোগীর মতো বিছানায় হাত পা ছটফট করছেন আর কি। প্রাণীটা রফিকুল ভাইয়ের কানের কাছে মাথা ঝুঁকিয়ে বলে, কাজটা ঠিক করিসনি, বাপের কাছে যাওয়ার সময় কিন্তু তোর হয়ে গেছে রে। এদিকে রফিকুল ভাইয়ের ছটফটানি টের পেয়ে ওনার পাশে থাকা ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তো ওনার স্ত্রী ঘুম থেকে জেগে রফিকুল ভাইয়ের বুকের উপর এই জিনিসটাকে দেখতেও সে পায়। আর এটা দেখতে পেয়ে উনি তো পান মারাত্মক ভয়। উনি গলা ফাটিয়ে দেন এক চিৎকার, আর চিৎকার দিয়ে ওইখানেই ওই বিছানায় শোয়া অবস্থাতে উনি অজ্ঞান হয়ে যান। সাথে সাথে নাকি ওই প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। এদিকে বাসার সবাই এসে দরজায় কড়া নাড়তে থাকে, কি হয়েছে, কি হলো। তো রফিকুল ভাই কিছু সময় পর একটু স্বাভাবিক হয়ে উঠে দরজা খুলে দিয়ে দরজার সামনেই ধপাস করে পড়ে যান। বাড়ির সবাই এই রুমে আসার পর সবাই একটা গরম, একটা গুমোট আবহাওয়া আর একটা মিষ্টি রকমের উৎকট গন্ধ পান। এদিকে এই জিলুর রহমান ভাইয়ের বোন আর এই রফিকুল ভাই একটু স্বাভাবিক হওয়ার পর, জিলুর রহমান ভাইয়ের বোনের আবার পরে জ্ঞান ফেরত আসছিল আর কি, ওনাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছিল। ওনারা যখন একটু স্বাভাবিক হয়েছেন তো দেখা গেল যে রফিকুল ভাইয়ের শরীরে বিশেষ করে বুক এবং পেটে ওই অবয়বের মুখের যে লালাটা পড়েছিল, এই লালা কিন্তু তখনও ছিল, ভেজা ছিল, এবং ওই লালা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ যখন বুঝতে পারলো, ওনারা যখন বলেছেন এই ঘটনা, আগে তো বুঝতে পারেন না যে এই লালা কোত্থেকে আসলো, এই দুর্গন্ধ কোত্থেকে আসলো। ওনারা যখন বলেন এই ঘটনা, তখন তো বুঝে ফেলছেন যে ঘটনা তো খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। দ্রুত তখন রফিকুল ভাইকে একটু হালকা গরম পানি করে গোসল করানো হলো। খুব সকালে ফজরের নামাজের পর এই জিলুর রহমান ভাইয়ের তালই সাহেব মানে রফিকুল ভাইয়ের বাবা মসজিদের হুজুরকে ডাক দিয়ে ঝাড়ফুঁক করান। হুজুর সমস্ত কিছু শুনে অতি দ্রুত এই যে মিলন ভাই আর রফিকুল ভাইকে একজন ভালো হুজুরের শরণাপন্ন হতে বলেন। আল্লাহর রহমতে ওনারা একদিন পরেই ভালুকায় মাদ্রাসায় একজন হুজুরের সন্ধান পান, যিনি এসব কাজ করেন টুকটাক। তো ওনারা কখন আসবেন হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হলেন। এরপর মিলনের বাড়িতে ফোন করেও জানিয়ে দেওয়া হয় যে মিলনকেও ওনারা নিয়ে যাবেন, সাথে তারাও যেন যায়, তারাও যাওয়ার ব্যবস্থা করে আর কি সব কিছু। তো মিলনের মা জানান মিলনকে নাকি কোথাও নিয়ে যাওয়ার অবস্থা এখন আর নেই। এখন ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে বাড়িতে, আর মিলনের অবস্থা আরও খারাপ। গতকাল মিলনকে আবার নাকি ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, আর এই সমস্ত কথাগুলো আবার ফোন করে যখন হুজুরকে বলা হলো, পরদিন হুজুরকে নিয়ে এসে মিলনের বাড়িতে ওনারা যান। মিলনের বাড়িতে ঢোকার আগে হুজুর কিছু আমল করে নিলেন। মিলনের রুমের দরজায় হুজুর সাথে করে আনা ব্যাগ থেকে আটা বা ময়দা জাতীয় কিছু পাউডার বের করে একটা রেখা টেনে দিলেন দরজার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। রুমের সকল জানালা কিন্তু বন্ধ ছিল আগে থেকেই। হুজুর দরজার বাইরে দাঁড়িয়ে আয়াত পাঠ করা শুরু করলেন। মিলন হাত পা বাঁধা অবস্থায় রুমের ভেতরে ফ্লোরে শুয়ে আছে। প্রায় 15 মিনিট পর মিলনের মৃগী রোগীর মতো সারা শরীরে কম্পন শুরু হলো। এদিকে মিলনের মা চিৎকার করে কান্নাকাটি করে ওনাদেরকে এসব বন্ধ করতে বলেন। মিলন মারা যাচ্ছে, তাড়াতাড়ি হাত পা খুলে দেওয়া হোক, এরকম কথা বলছেন। মিলনের মায়ের মতো এই যে জিলুর রহমান ভাই, তারপরে এই যে ভেকুর যিনি মালিক, ওনারাও এটাই মনে করছিলেন যে এটাই হয়তো বা হবে। রফিকুল ভাই মনে করছিলেন যে কি যদি করতে আসলাম, যদি কিছু একটা হয়ে যায় তখন তো মিলনের মা আমাদেরকে উল্টো এটা কেসে ফাঁসিয়ে দেবেন, এরকম চিন্তা কিন্তু ওনাদের মাথায়ও ছিল। আর এদিকে আর একটা ব্যাপারও মাথায় আসছিল ওনাদের, যে মৃত্যুর সময় কিন্তু মানুষ এরকম ছটফট করে অনেক সময়। আসলে কি মিলন কি মারা যাচ্ছে নাকি আসলে কি হচ্ছে? এদিকে হুজুর কিন্তু
বলেছিলেন যে শোনো, তোমরা কিন্তু আমার কাজ যখন শুরু হবে এর মধ্যে কোনো রকম বাধা দিতে পারবে না, বাধা দেয়া একদম কিন্তু নিষেধ, যা হয় হবে, কিন্তু কেউ বাধা দিতে আসবে না। এদিকে উঠোনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ওই সময় ওনারা মিলনকে কেউ স্পর্শ করেননি। এদিকে হয় কি, এসব ভাবনার অবসান ঘটিয়ে মিলনের রুমে কিছু একটা ভাঙার বিকট শব্দ, আর মিলন একটা চিৎকার দিয়ে একদম চুপ হয়ে যায়। হুজুর আয়াত পাঠ করা থামিয়ে এক গ্লাস পানি চাইলেন। পানিতে ফু দিয়ে দরজার সামনে ওই পাউডার দিয়ে বানানো দাগে পানি ঢেলে দিলেন। দাগটা মুছে গেল। হুজুর আল্লাহু আকবার বলে রুমে প্রবেশ করে ওনাদেরকে হাত দিয়ে ইশারা দিলেন ওই রুমে ঢোকার জন্য। তো ওনারাও প্রবেশ করছেন, জিলুর রহমান প্রবেশ করছেন। তো রুমের একটা জানালা কিন্তু এখন খোলা। স্টিলের গ্রিলের জানালার একটা পার্ট পাকা হয়ে আছে, মানে মনে হচ্ছে এমন ভারী কিছু এদিক দিয়ে আঘাত করে বের হয়ে গেছে, ওই আঘাতে জানালার একটা পার্ট পাকাই হয়ে গেছে, এমন একটা অবস্থা। এদিকে মিলন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। হুজুর মিলনকে পরা পানি দিয়ে ছিটা দিলেন। কিছুক্ষণ পর তার হুঁশ ফেরত এলো। মিলন সুস্থ স্বাভাবিক কথাবার্তা এবং আচরণ করছে। হুজুর মিলনকে গোসল করাতে বললেন। হুজুর মিলনের বাড়ির চারপাশ ঘুরে বাড়ি বন্ধ করে দিলেন। মিলন ও রফিকুল ভাইকে 5 ওয়াক্ত নামাজ এবং বিশেষ একটা আমলের শিক্ষা উনি দেন এবং পানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেন। এমনকি ওয়াশরুমে গোসল করলেও দরজা খোলা রেখে বাইরে কাউকে পাহারায় বসিয়ে যেন গোসল করা হয়, এই দুইজন আর কি, রফিকুল ভাই আর মিলন, এই দুইজনের জন্য এই পরামর্শ দিলেন হুজুর। উনি বলে দিলেন আপাতত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা যদি দেখা যায় সাথে সাথে যেন ওই হুজুরকে জানানো হয়। স্থায়ী চিকিৎসার জন্য আর একদিন আসবেন বলে হুজুর ওনাদেরকে বলে বিদায় নিলেন। হুজুর একটা বিষয় জানিয়েছিলেন। হুজুর জানান একটা শয়তান মারিদ শত শত বছর ধরে ওই কৌটায় বন্দি ছিল। তবে বন্দি থাকতে থাকতে সে অনেকটাই বয়স্ক হয়ে গেছে, তাই আগের মতো শক্তি নেই সেই জিনটার। কোনো বুজুর্গ ব্যক্তি তাকে বন্দি করে মাটিতে পুঁতে রেখেছিল। সে মুক্তি পেয়েই মিলনকে ধরেছে। মিলনকে মেরে ফেললে তার শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। জিনটার পরিবারের কেউ বেঁচে আছে কিনা এইটা হুজুর নিশ্চিতভাবে বলতে পারেননি, আর বেঁচে থাকলেও সে তার পরিবারের সন্ধান এখনও নাকি খুঁজে পায়নি। এই শয়তান মারিদ যতই দুর্বল হোক, এই হুজুর একা কিছু করতে পারবেন না বলে জানান। হুজুর এটাও জানান একে পুনরায় বন্দি করতে হলে আর একটা মারিদ বা ইফরিত জিনের সাহায্য লাগবে। তাই আপাতত উনি মিলন এবং রফিকুল ভাইকে কিছু আমল দিয়ে দেন, যাতে করে ওনারা ওই শয়তান মারিদের দৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। হুজুর এটাও জানান যে আমি আমার পরিচিত একজন অভিজ্ঞ রাকির সাথে এই সমস্যা নিয়ে কথা বলবো, আর আমার সাথে সাক্ষাৎ হলে মিলন ও রফিকুল এদের সমস্যা নিয়ে আর কোনো আলাপ আলোচনা করা যাবে না। সময় হলে আমি সব জানিয়ে দেব। মারিদকে কোনো মতে বুঝতে দেয়া যাবে না যে আমরা কি করব। ও কিন্তু আমাদের উপর নজর রাখছে, তাই আমার সাথে সাক্ষাৎ হলে এটা নিয়ে আর কোনো কথা হবে না। হুজুর পরবর্তীতে আসলে কি করেন সেটা আমরা এখন জানাবো। তো হুজুর তার রাকিবিদ্যার একজন ওস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। ওনার বাড়ি গাজীপুর জেলার কোন একটা স্থানে আর কি। হুজুরও কিন্তু বেশ অভিজ্ঞ একজন মানুষ। উনি তো একজনের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছিলেন। উনি সেই ওস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। ওই ওস্তাদের বাড়ি গাজীপুরের কোন একটা স্থানে। ওস্তাদ হুজুরের দাদা একজন বুজুর্গ কামেল পীর ছিলেন, অর্থাৎ ওই ওস্তাদ যিনি হুজুর, তার দাদা পাকিস্তান আমলের খুবই বিখ্যাত একজন কামেল পীর ছিলেন। তো তার নাম বলে অনেকেই চিনবেন, আমরা তার নামটা বলছি না। ওই পীর সাহেবের সাথে নাকি বন্ধুত্ব ছিল এক মুসলিম ইফরিত জিনের। ইফরিত পীর সাহেবকে ওয়াদা করেছিলেন যে পীর সাহেবের বংশে কোনো কামেল বুজুর্গ ব্যক্তির জন্ম হলে সে তার সাথে বন্ধুত্ব বজায় রাখবেন। তবে ওই ইফরিত জিনকে কিন্তু কোনো ধরনের কোনো বন্দি করা বা তাকে দিয়ে জোর করিয়ে কাজ করানো বিষয়টা এরকম ছিল না। অনেক সময় দেখা যায় যে অনেক জিনেরা বা শক্তিশালী অনেক জিন আছে যারা মুসলিম, তারা ভালো আলেমদের সাথে ওঠা বসা করেন, আলেমদের খেদমত করেন, তাদের কাছ থেকে এলমে দিন শিক্ষা করেন, একটা বন্ধুত্ব হয়ে যায়। এই বন্ধুত্বের খাতিরে অনেক সময় তারা অনেক কাজ করে দেয় আর কি। এটা কিন্তু জোর করে কোনো কাজ করানো না। সমস্যা হলো কি, যে পীর সাহেব মারা যাওয়ার পর ওই পীর সাহেবের
কোনো সন্তান ওই ইফরিত বন্ধুর সাক্ষাৎ পায়নি, অর্থাৎ ওই ইফরিত এসে কারোর সাথে আর নতুন করে বন্ধুত্ব করেনি। কিন্তু পীর সাহেবের ছোট ছেলের বড় সন্তান, অর্থাৎ সেই বুজুর্গ কামেল পীরের নাতনি না, প্রায় 100 বছর পর অলৌকিকভাবে সেই ইফরিদের বন্ধুত্ব পেয়েছেন। ইনি হচ্ছেন আজকের ঘটনার সেই ওস্তাদ হুজুর। উনি নিজেও অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। তো যেদিন ইফরিত তাকে প্রথম সাক্ষাৎ দিয়েছিল, হুজুর ইফরিদের আকৃতি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি 1 বছর মানসিকভাবে নাকি অসুস্থ ছিলেন। এর ফলে যে এই সমস্যাটা হলো আর কি, ওই সাক্ষাতের ফলে উনি দীর্ঘ সময় লেগেছিল, অর্থাৎ এই 1 বছর লেগেছিল তার পরিপূর্ণভাবে স্বাভাবিক হতে। অথচ উনি কিন্তু এই ঘটনার আগে কখনো রুকিয়া সংক্রান্ত কাজ করেনি নাই। এই ইফরিতটাই তাকে চিকিৎসা দিয়ে নাকি আল্লাহর রহমতে সুস্থ করে তোলে এবং স্বপ্নযোগে বিভিন্নভাবে তার পরিচয় দিয়ে বন্ধুত্বের ওয়াদা তুলে ধরে। আর এগুলো বলে বলে হুজুরের মন থেকে ওই ইফরিত সম্পর্কে ভয় দূর করে, যে আমি তো আসলে আপনার সাথে এইভাবে দেখা করতে চাই নাই, আপনি কিভাবে দেখে ফেলছেন আমি জানি না, আমি আপনার বন্ধু, আপনার ভয় কোনো কারণ নাই, কিছু আমল দিয়ে দেন, আপনি এই আমলগুলো করতে থাকেন, আল্লাহর রহমতে এই ভয়ের কারণে যেই সমস্যাটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে। তো হয়ও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ইফরিত জিন নাকি একটা ভয়ঙ্কর উঁচু পাহাড়ের আকৃতির বিশাল দানবের আকৃতিতে আসছিল এবং তার চেহারাই নাকি এরকম, মানে তার বডিটাই নাকি এরকম একটা বিশাল পাহাড়ের মতো, আর চেহারাটা ভয়ঙ্কর দানবের মতো। সশরীরে হঠাৎ করে দেখে ফেলেছিলেন আর কি। এই কারণেই ওই ইফরিত জিন বুঝতে পেরেছিল যে সমস্যাটা তো হয়ে গেছে, সেই চিকিৎসা দিয়েছিল। তো যাই হোক, ওস্তাদ হুজুরের পরামর্শ অনুযায়ী মিলনকে গাজীপুরের ওস্তাদ হুজুরের কাছাকাছি একটা আত্মীয়ের বাসায় আনা হয় এবং মিলনের বন্দি করা শরীর খুলে দেওয়া হয়, উদ্দেশ্য যাতে করে মারিদ পুনরায় মিলনের শরীরে প্রবেশ করে। বেশি দেরি হলো না, 1 দিন পরে 1 রাতে মিলনের শরীরে মারিদ প্রবেশ করে। আত্মীয়ের বাসায় একটা রুমে মিলনদেরকে থাকতে দেওয়া হয়। রুমে 2টি বিছানা ছিল। গভীর রাতে মিলন পাশের বিছানার মানুষ সহ খাট উল্টে ফেলে দেয়। ঘুমের মধ্যে খাট সহ ফেলে দেওয়ার কারণে মিলনের মা এবং একজন আত্মীয়, মিলনের ফুপু, ওনারা বেশ আঘাত পান। ওনারা বয়স্ক মানুষ, তো ওনাদের আত্মচিৎকার এবং মিলনের হুঙ্কারে বাসার সবাই জেগে যায়। সবাইকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটবে, তাই বলে একদম খাট উল্টে ফেলবে, এই 2 জন আঘাত পাবে, এরকম চিন্তা তাদের ছিল না আর কি। তো যাই হোক, ওনারা খুব একটা বেশি আতঙ্কিত হন নাই। ওনারা মিলনের রুমে ছুটে গিয়ে মিলনকে বাধার চেষ্টা করেন। মিলন পশুর মতো ঘর ঘর শব্দ করছে আর হুঙ্কার দিচ্ছে আর বলছে, আমাকে কেউ আটকাতে পারবে না, ওই মোল্লা আমার কিছুই করতে পারবে না, এক এক করে সবাইকে শেষ করে ফেলবো আমি। মিলনের হাতে একে একে সবাই আহত হতে থাকে। এক পর্যায়ে অবশ্য লোকজন যখন বেড়ে যায়, মিলনকে সবাই বেঁধে ফেলতে আল্লাহর রহমতে সক্ষম হন। এদিকে আশেপাশের বাসাবাড়িতে যারা ঘুমাচ্ছিলেন, তারাও তো এই মিলনের চিৎকারে মিলনের আত্মীয় বাসায় ছুটে আসেন। গভীর রাতে ডাকাত বা দুষ্কৃতিকারী বাসায় উঠেছে ভেবে মানুষজন তো লাঠিসোঁটা নিয়ে চলে আসছে। পরে অবশ্য তাদের সহযোগিতায় মিলনকে আটকানো হয় এবং তারাও সব বুঝতে পেরে আবার বাড়িতে ফেরত যান। মিলনকে বেঁধে ফেলার পর মিলনের গলায় ওস্তাদ হুজুরের দেয়া একটা তসবিহ পরিয়ে দেওয়া হয়। মিলনকে যারা যারা ধরে রেখেছে ওই সময় বাসায় যারা উপস্থিত ছিল, তারপরে সকলের মৃত বাবা মা দাদা দাদি যারা ছিলেন আর কি, সবার নাম ঠিকানা, মৃত্যুর সাল, কেন মরেছে, কি কারণে মরেছে, সবকিছু মিলন নাকি একা একা বলতে থাকে। মিলন তার গলা থেকে তসবিহ খুলে ফেলতে বলে। এসব শুনে অনেকেই ভয় পেয়ে তসবিহ খুলতেও চেয়েছিল। সবাই যখন জানলো তার অমুক আত্মীয় ওইভাবে মরে গেছে, এটা তাদের জানাও ছিল না, তখন তো ভয় পেয়েছে যে সর্বনাশ, তসবিহ যদি খুলে না দেই, না জানি আবার কোন ক্ষতি করে ফেলে রে। এই জন্যই ভয় তসবিহ খুলতে চেয়েছিল। তো মিলনের বলা এই কথাগুলো অলৌকিকভাবে সবার সাথেই আসলে মিলে যাচ্ছিল। মিলনকে দ্রুত ওস্তাদ হুজুরের বাসায় নেওয়া হয়। নেওয়ার আগে সবাইকে জানানো হয়, বিশেষ করে এই যে জিল্লুর রহমান ভাই, ওনাদেরকেও জানানো হয় যে ওনারা কোথায় যাচ্ছেন। এদিকে জিল্লুর রহমান ভাইরা ওনারা কাছাকাছি ছিলেন, তাই ওনারাও সময় মতো পৌঁছে যান। বাসায় ওনাদেরকে বসতে দেওয়া হয়।
মিলন সহ ওনারা মোট 7 জন ছিলেন। দুপুরের দিকে মিলন বাদে সবাইকে খাবার দেওয়া হলো। জোহরের নামাজ ওস্তাদ হুজুরের সাথে মসজিদে ওনারা সবাই আদায় করেন। এরপর বাসায় ফেরত আসেন ওনারা। হুজুরের বাসার কাছেই ছিল মসজিদটা। তো নামাজ শেষে ওনারা তো আছেনই, ওনাদের সাথে আরও 3 জন ছাত্র যাদের বয়স 20 থেকে 22 বছর হবে। তো ওনাদের সাথে ওই বাসায় আসেন, অর্থাৎ হুজুর বাসায় আসেন। বাসায় এসে হুজুর রুকিয়া শুরু করেন। তো ওনাদের ভালুকার মাদ্রাসার হুজুর, ওস্তাদ হুজুর এবং 3 জন ছাত্র হুজুরের রুমে মিলনকে নিয়ে রুকিয়া শুরু করেন। ওনারা অন্য রুমে বসা ছিলেন। হুজুরের রুমে ওনাদের প্রবেশ নিষেধ আপাতত, এই বিষয়টা বলে দেওয়া হয় আর কি। রুম থেকে কেউ বের হয়ে এসে ডাক দিলেও ওনারা যেন রুমে প্রবেশ না করেন। আর হুজুরের রুম থেকে সবাই বের হওয়ার আগে ওনাদের বাড়ির বাইরেও কোনোভাবেই যাওয়া যাবে না। যারা যারা বাড়িতে আছেন কেউই বাড়ির বাইরে যাবে না। সোজা কথা, হুজুর রুমের মধ্যে আছেন, যে হুজুররা আছে এর মধ্যে কোনো হুজুর বাইরে বের হয়ে এসে যদি বলেন যে আপনাদেরকে ডাকছে হুজুর ভেতরে আসেন, যাওয়া যাবে না। হুজুররা নিজে থেকে সবাই একসাথে যদি রুম থেকে বের হন তবেই বুঝতে হবে ওনারা বের হয়েছেন। আর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। তো ওস্তাদ হুজুরের রুমের দরজা কিন্তু খোলা ছিল, শুধু পর্দা ছিল দরজার উপরে। ওনার রুমের বাইরে থেকে কোরআন পাঠ করার শব্দ শুনতে পাচ্ছেন। একসময় ওস্তাদ হুজুরের কণ্ঠ শোনা যায়, কে তুই, পরিচয় দে, ছেলেটিকে কেন ধরেছিস? এই মিলন হুজুরকে উদ্দেশ্য করে বলে, ও তাই না, এত কিছু জানিস, এত কিছু পারিস, তো আমার পরিচয় জানতে চাস কেন? পারলে আমার পরিচয় বের কর। ওরে কেন ধরেছি তা তো তুই জানিস, আমাকে কেন প্রশ্ন করছিস? ক্ষমতা থাকলে আমার গলা থেকে তোর এই আগুনের শিকল সরিয়ে তারপর কথা বল। এভাবে ওস্তাদ হুজুর আর মিলনের কথাবার্তা চলছে, আর ওইদিকে কিন্তু কোরআন পাঠ চলছে। ওনারা বাইরে থেকে মিলনের মুখ থেকে সব শুনে অত্যন্ত লজ্জিত হচ্ছিলেন, ভয়ও পাচ্ছিলেন। একজন বুজুর্গ বয়স্ক ব্যক্তিকে মিলন এভাবে কথা বলছে, ওনারা তখনও জানতেন না মিলন ভেতর থেকে ওই শয়তান মারিদের সাহায্যে কথা বলছে। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়, মিলন ও হুজুরের কথোপকথন। সবশেষে হুজুর মিলনকে উদ্দেশ্য করে বলে, অভিশপ্ত শয়তানের দোসর, তোর শেষ ইচ্ছা থাকলে বল তো আমাকে, তোর সময় শেষ, তোর শেষ একটা ইচ্ছা পূরণ করতে চাই, বল, দ্রুত বল। মিলন তাচ্ছিল্য করে উপহাস করে বলে, ওরে মোল্লা রে, তুই আমাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখতে পারবি বড় জোর, এর বেশি কিছু করতে পারবি না। হুজুর কথা বলা বন্ধ করে আয়াত পাঠ করতে শুরু করলেন। হঠাৎ প্রচণ্ড ভূমিকম্প অনুভব করেন ওই বাড়ির সবাই। বাড়িটা থরথর করে কেঁপে ওঠে। শো শো শব্দে হুজুরের রুমের দরজার পর্দাটা বাতাসে ভাসতে লাগলো। চারদিকে প্রচণ্ড বাতাস হচ্ছে। এদিকে পাকা মিষ্টি ফলের সুগন্ধির মতো একটা গন্ধ ওনাদের নাকে চলে আসে। রুমের ভেতর কাপড় কাচার শব্দের মতো ধস্তাধস্তির শব্দ হচ্ছে। এবার রুমের ভেতরে এক ভিন্ন কণ্ঠে কোনো সূরা বা কোনো দোয়া তেলাওয়াতের শব্দ ওনারা বাইরে থেকে শুনতে পেয়েছেন। ওনাদের ধারণা এই শব্দ হয়তো এলাকার সবাই শুনতে পাচ্ছে। মাইকের শব্দের মতো জোরালো ছিল কণ্ঠ। রুমের সকলের কণ্ঠে একসাথে আজানের ধ্বনি ওনারা শুনতে পান। ওনাদের মনে অজানা প্রশ্ন আর ভয় তখন কাজ করছে, মিলন কি মারা গেল? কি হচ্ছে মিলনের সাথে? একসময় ওই প্রবল বাতাসের একটা ঝটকা ওনারা ফিল করলেন, আর ওই ঝটকার সাথে দেখা গেল হুজুরের রুমের দরজার পর্দাটা আবার বাতাসে ভেসে নড়ে উঠল। বাড়ি থেকে নিস্তব্ধতা কেটে যায়, আর ওনারা বাইরে যেই যানবাহনগুলো চলাচল করছিল, মানুষের কোলাহল, এগুলোর শব্দ ওনারা শুনতে পাচ্ছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটল। হুজুর সাথীদের নিয়ে বের হয়ে ওনাদেরকে ডাক দিয়ে রুমে নিয়ে গেলেন। অর্থাৎ ওনারা সবাই মিলে একসাথে বের হয়েছিলেন এবং বলেছেন এইবার সবাই রুমে আসেন। তো ওনারা রুমের ভেতরে মিলনকে একটা টেবিলের নিচে অজ্ঞান অবস্থায় উপুর হয়ে পড়ে থাকতে দেখেন। হুজুর এবং ছাত্ররা এক গ্লাস পানিতে ফু দিয়ে মিলনের গায়ে ছিটিয়ে দিলেন এবং মিলনকে সরিয়ে অন্য রুমে নিতে বলেন। হুজুর জানান শয়তান মারিদকে বন্দী করা হয়েছে। মিলন
এবং রফিকুল ভাই শঙ্কামুক্ত। তবে মারিদ মিলনের শরীর দখল করে রাখার কারণে মিলনের শরীরে অনেক ক্ষতি হয়ে গেছে ইতোমধ্যে। মিলন আগের অনেক স্মৃতি হয়তো মনে করতে পারবে না, শারীরিক সমস্যাগুলো অবশ্য আল্লাহর রহমতে সেরে উঠবে। মিলন ও রফিকুল ভাই ওনারা দুইজন বাকি জীবনটা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নত মাফিক, শরিয়া মাফিক যেন জীবনযাপন করেন, জিকির আজগার করেন সবসময়। আর কিছু কিছু খাবার নির্দিষ্ট করে দেয়া হয় যে এই খাবারগুলো খাওয়া যাবে না। এরপর জিল্লুর রহমান ভাই সহ মিলনের পরিবার ওই দিনই মিলনকে নিয়ে ভালুকায় ফেরত আসেন। 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে মিলনের শারীরিক সমস্যা দূর হয়ে যায়। তারপর মিলনের হাতে যে এক ধরনের কুষ্ঠ রোগের মতো দাগ হয়েছিল সেটাও দূর হয়ে যায়। মিলন ফিজিক্যালি ফিট হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে মিলনের আগে সে শরীর ফেরত আসে, 1 সপ্তাহ না 1 মাসের মধ্যে আর কি। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে মিলনের মানসিক সমস্যাটা কিছুটা থেকেই যায়। তেমন না, মাঝে মাঝে হয় কি কোনো কথাবার্তা বলছে, হঠাৎ করে কথাবার্তা গুলিয়ে ফেলে, কিছুটা অস্বাভাবিক কথা বলে আবার ঠিক হয়ে যায়, এইটাই আর কি। মিলনকে বিয়ে করানো হয়েছে 2023 সালে। মিলন এখন তার প্রথম চাকরির মালিকের যে ইটভাটা, ওই ইটভাটার সামনে নিজের একটা দোকান চালায়। ওখানে 2টি ইটভাটা আর ফ্যাক্টরি থাকার কারণে মিলনের দোকানটাও আল্লাহর রহমতে খুব ভালোই চলে। মিলন এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, রফিকুল ভাইও ভালো আছেন। আর ওই যে মারিদ জিনটাকে বন্দি করা হয়েছে, এই জিনটাকে কিন্তু বন্দি করা হয়েছিল হুজুরের সাথে থাকা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সেই মুসলিম শক্তিশালী ইফরিত জিনের সাহায্যে। তা না হলে ওই মারিদ জিনটাকে কিন্তু বন্দি করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। ওই মারিদ জিনকে নিয়ে পরবর্তীতে কি করা হয়েছে এই বিষয়ে আর বিস্তারিত অবশ্য হুজুর কিছু বলেননি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। প্রিয় লিসেনার্স, দেখুন এই যে ঘটনাটা ঘটলো মিলনের সাথে, আমরা কিন্তু এই ধরনের ব্যাপারগুলোর সাথে যে কোনো সময় পরিচিত হতে পারি। কিভাবে? বিভিন্ন জায়গায় যখন বাড়ির কাজ করা হয়, পাইলিং করা হয়, মাটি খনন করা হয়, তখন কিন্তু অনেক এই টাইপের জিনিস পাওয়া যায়। এমন কিছু মাটির ঘড়া পাওয়া যায়, মাটির কোনো পাত্র পাওয়া যায়, বোঝাই যায় এগুলো অনেক দিনের পুরনো। এটার উপরে কোনো কিছু দিয়ে বাঁধা আছে বা সিলগালা করা আছে। আমরা কিন্তু গুপ্তধন ভেতরে আছে মনে করে খুলে ফেলি, দেখা যায় ওর ভিতরে কিছু পয়সা টয়সাও আছে, তখন আমরা মনে করি হয়তোবা এগুলো গুপ্তধন। কিন্তু এই পয়সা দিয়েও কিন্তু জিন ভেতরে বন্দি করা যায়। এক একটা জিন বন্দি করার ক্ষেত্রে এক এক ধরনের তরিকা থাকে বা পদ্ধতি থাকে। হতে পারে অল্প কিছু পয়সা দিয়ে ওভাবে বন্দি করা হয়েছে। তো পয়সা তো যে কেউ পেয়ে যেতে পারে ওই জিনিসটা ভেঙে, যেই জিনিসটা বের হয়ে গেল ওইটা কিন্তু যে কোনো সময় ক্ষতি করতে পারে। আমরা কিন্তু এই টাইপের একটা ঘটনা বলেছিলাম, এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য ঘটনা। যখন জিব্রাল্টার প্রণালী তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার হচ্ছিলেন, তার আগে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। উনি ওনার সাথীদেরকে নিয়ে যখন একটা জায়গা পার হচ্ছিলেন, সেখানে এরকম কিছু ঘড়া দেখতে পেয়েছিলেন বা মাটির পাত্র দেখতে পেয়েছিলেন বা কিছু লোহার পাত্র দেখতে পেয়েছিলেন। তো উনি নিষেধ করেছিলেন, এরপরও একজন সাথী ভুল করে একটার মুখ খুলে ফেলে, সেখান থেকে বিকট চেহারা একটা জিন বের হয়ে আসে এবং সে জানায় তার আরও সাথীরা এখানে বন্দী আছে। তাদেরকে বের করে দেবার অনুরোধ করলেও ওনারা সেটা আর করেননি। আর সেই জিনটা কিন্তু জাহাজের মাস্তুলের উপরও দীর্ঘ সময় বসেছিল, এরপর একটা সময় ভ্যানিশ হয়ে যায়। সে বারবার অনুরোধ করেছিল কিন্তু তারা এটা করেনি। এতে অনেক ধরনের বিপদ হতে পারত বলে আশঙ্কা তো থেকেই যায়। এই কারণে এই ধরনের পুরনো কোনো জিনিস যদি বোঝা যায় যে এই জিনিসটা এরকম, এরপর দেখা গেল মাটির নিচ থেকে কোনো কাচের বোতল বের হয়েছে, সেটার মুখ আটকানো, তখন কিন্তু আমরা সেটা ভেঙে ফেলি। এমনও দেখা যায় যে নদীতে মাছ ধরার সময় জালে এমন কোনো বোতল উঠেছে যেই বোতলের মুখটা খুব শক্তভাবে লাগানো এবং দেখা যাচ্ছে বোতলের ভেতরে কোনো একটা কাগজ ঢুকিয়ে রাখা, ওটাতে কোনো দোয়া লেখা আছে। তখন কিন্তু আমরা মনে করি যে এটা কি, দেখি একটু খুলে পড়ে দেখি। অনেক সময় এই ধরনের দোয়া কাগজের বোতলে ভরে ওর মধ্যে জিনকে বন্দি করে ওই বোতলটা পানির নিচে ফেলে দেওয়া হয়। ওটা খোলার সাথে সাথে কিন্তু জিনটা মুক্তি পেয়ে যায়। তখন কিন্তু বিপদ আবার আসতে পারে। তাহলে বোঝা গেল যে এই ধরনের কোনো জিনিস
যদি আমরা দেখি, এই ধরনের পাত্র দেখি, আমরা হুট করে সেই জিনিসটা খুলবো না। বুঝে হোক না বুঝে হোক ভয়ঙ্কর ধরনের বিপদে পড়ে যেতে পারি। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা কোনো জায়গায় ব্ল্যাক ম্যাজিকের কোনো উপকরণ পাই, যে মাটির নিচে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ পাওয়া গেছে, এরপর মাছ ধরতে গিয়ে এমন কিছু উপকরণ পাওয়া গেছে, বোঝাই যাচ্ছে এটা ব্ল্যাক ম্যাজিকের উপকরণ, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কোনো ভালো আলেমের কাছে নিয়ে যেতে পারি, অথবা সেই জিনিসটা ডিস্ট্রয় করে দিতে পারি। তবে দেখা যায় যে অনেক সময় কিছু মাছের সাথে তাবিজ বাঁধা থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছকে হত্যা করাটা এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ওই তাবিজটা খুলে তাবিজটা ডিস্ট্রয় করা গেলে যাকে ক্ষতি করার জন্য এটা করা হয়েছে তিনি হয়তোবা আল্লাহ চাহেন তো মুক্তি লাভ করতে পারেন। তবে এই ধরনের জিনিস পেলে অবশ্যই ভালো কোনো আলেমের সান্নিধ্যে যাওয়া উচিত, যে এখন কি করা যায়। হতে পারে আমরা যেটা ভালো মনে করে করছি এটার ফলাফল হবে খারাপ, আবার যেটা খারাপ মনে করে করছি এটার ফলাফল হতে পারে ভালো। এই জিনিসটা তো আসলে পরিষ্কারভাবে না বুঝলে আমাদের কাজের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার কারো দ্বারা ভালো হতে পারে। এই জন্য বুঝে করলে জিনিসটা সবচাইতে ভালো হয়, তাতে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু আর থাকে না। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? এটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। আজ থেকে 3 বছর আগের ঘটনা ছিল এবং এই কাপলের সাথে আমার দেখা হয়েছিল আমার মানে এটা বইমেলার শুরু এরকমই হবে, বইমেলার দিকে। হ্যাঁ, 3 বছর আগে কোনো এক বইমেলাতে তাদের সাথে আমার দেখা হয়েছিল। তো যাই হোক, এরপর তাদের সাথে সখ্যতা, কথা বলা। তো রিসেন্ট তারা অ্যাকচুয়ালি তাদের লাইফের এই গল্পটা আমাদের সাথে শেয়ার করে। অ্যাকচুয়ালি আমার সাথে তারা শেয়ার করে। কাপলের একজন ছিলেন, তার নাম ছিল রিফাত, এবং যিনি মেয়ে ছিলেন মেয়েটার নাম ছিল আখি। তাদের বিবাহিত জীবনের 5 বছর চলছে, এবছর 5 বছর চলছে। তো বিয়ের পরপর খুব একটা যে ঘোরাঘুরি হয়েছিল তা না, ছেলেটা তার কাজের ব্যস্ততার কারণে হয়তো ওভাবে যেতে পারেনি। আর রাইট নাও যদি বলি আখির কথা, আখি এই মুহূর্তে একটা স্কুলে অ্যাজ আ টিচার হিসেবে তিনি আছেন। গল্পে চলে যায়, মূল গল্পটা যেখান থেকে শুরু। তো সে বছর ওরা দুজন আসলে প্ল্যান করে, যেহেতু তাদের হানিমুনটা ভাবে হয়নি, সো তারা চাচ্ছিল বাংলাদেশের বাইরে কোথাও যেতে, আশেপাশে কোথাও। তো অ্যাজ ইউজুয়াল আশেপাশে বলতে আমরা নেপালটাকেই অনেকেই কিন্তু বেছে নেই, বা ইন্ডিয়া। সো ওরা নেপালে যাওয়ার প্ল্যান করে। ফাইন, তবে নেপাল ট্যুরটা এবার একটু বড় সড়ো করে দিতে চাচ্ছিল। মানে মোটামুটি বলতে গেলে ওরা এমন চায়নি যে ভাই 4 দিন 5 দিন থেকে চলে আসবো, ওরা প্রায় 10-15 দিন বা 20 দিনের মতো স্টে করতে চাচ্ছিল। মানে পুরোটা নেপাল ঘুরে দেখবে, এক একটা জায়গায় থাকবে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা জায়গায় 3 দিন 4 দিন করে থেকে সেই জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করবে অ্যান্ড দেন আসবে, এমনটা যাচ্ছিল। সো মোটামুটি ওদের ট্যুরটা ছিল 21 দিনের ইন টোটাল, মানে আসা যাওয়া অ্যান্ড ওখানে থাকা। তো ওরা যায় নেপালে এবং ভালোই যাচ্ছিল। প্রথম 7 দিন খুব ভালোই ভাবে ওরা স্টে করলো, বিভিন্ন জায়গা ঘুরছিল। বিশেষ করে ওদের হিল স্টেশনগুলো খুবই জোস ছিল। অ্যান্ড হিল স্টেশন সব মানে যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য তো ওই জায়গাগুলো রীতিমতো ওয়ান কাইন্ড অফ স্বর্গ টাইপ। তো ওরাও খুব পছন্দ করতো, আর দুজনই মানে পাহাড়ে উঠতে খুব পছন্দ করতো। তো ঠিক আছে, 7 দিন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছিল। 8 বা 9ম দিন, 8ম বা 9ম দিনের দিন ওদের সাথে যারা ট্যুরিস্ট গাইড ছিলেন, এবং আরেকটু বলে নেই, ওরা মানে নেপালে যাওয়ার পর প্রথম যে হোটেলে ওঠে ওই হোটেলের আশপাশটাই কিন্তু ওরা খুব ভালোভাবে ঘোরাঘুরি করে ওই 7-8 দিন। আমি যেহেতু বলেছিলাম যে ওরা বিভিন্ন জায়গায় হচ্ছে ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বা সকালে গেলাম দুপুর পর্যন্ত থাকলাম এভাবে থাকতে চায়নি, ওরা এক্সপ্লোর করতে চেয়েছিল ভালো করে সবগুলো জায়গা। সো 7 দিনের মাঝে মনে হয় একটা জায়গা খুব ভালোভাবে এক্সপ্লোর করলো, যেটা ছিল ওর হোটেলের কাছে। এরপর ওরা অন্য একটা জায়গায় সুইচ করে, যেটা হিল স্টেশন ছিল, এবং ওরা চাচ্ছিল বিভিন্ন পাহাড়
পাহাড়গুলো এক্সপ্লোর করতে নেপালের। সো ওদের সাথে যিনি ট্যুরিস্ট গাইড ছিলেন উনি ওখানকারই ছিলেন, স্থানীয় একজন পাহাড়ি একজন লোক ছিলেন। বয়স আনুমানিক ওরা যেটা বললো হবে 42 or 43 এরকম কাছাকাছি। তো নতুন জায়গা, তাকে তো নতুন দেশ নতুন জায়গা, ভাল লাগছিল সবকিছুই। তো হুট করে ওই যে যেটা বললাম সেকেন্ড যে জায়গাটাতে ওরা গিয়েছে, সেদিন সন্ধ্যাবেলায়, প্রথম দিনে পরের দিন সন্ধ্যাবেলায় ওদের ট্যুরিস্ট গাইড ওদের কাছে আসে। সারাদিন কিন্তু ট্যুরিস্ট গাইড ওদের সাথেই ছিল, বাট হুট করে সন্ধ্যাবেলায় উনি আসেন। সন্ধ্যাবেলায় এসে উনি বলেন যে আপনারা কি পাহাড়ে উঠতে পছন্দ করেন? তো ওরা তো অবশ্যই বলেছে যে হ্যাঁ, আমরা পাহাড়ে উঠতে পছন্দ করি। তো তিনি বলেন ঠিক আছে, আমার চেনা জানা একটা পাহাড় আছে, খুবই সুন্দর, কিন্তু মানুষজন একটু কম যায় সেখানটাতে, বাট আপনাদের ভালো লাগবে, যদি যেতে চান তাহলে আগামীকাল দুপুরবেলায় রেডি থাকবেন। তো রিফাত ভাইয়ের একটু মানে খটকা লাগে, দুপুর বেলায় কেন? গেলে আমরা সকালে চলেন, সকালবেলায় রওনা দিই, তাহলে দেখা যাবে যে অনেক মানে পুরোটা দিন পড়ে আছে, ভালোভাবে ঘুরতে পারবো, অনেকটা সময় নিয়ে এক্সপ্লোর করতে পারবো। তো গাইড, টুরিস্ট গাইড যিনি ছিলেন উনি বলছেন না, ওখানে যেতে হলে দুপুরেই যেতে হবে। তো আচ্ছা, রিফাত ভাই বলছে ওকে ডান, ঠিক আছে, যেহেতু স্থানীয় মানুষ উনি ভালো বুঝবে। তো পরের দিন সকালে ওরা জাস্ট হচ্ছে ওদের হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখলো, হাতে একটা ম্যাপ ছিল, সো ম্যাপ নিয়ে যতটুকু আশেপাশে এক্সপ্লোর করা যায়। দেন দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপরে ও রওনা দিবি, এমনটা ওদের প্ল্যান ছিল। বাট 12টা সাড়ে 12টা নাগাদ ওদের ট্যুরিস্ট গাইড ওদেরকে ফোন দিয়ে বলে আপনারা কি রেডি আছেন, তাহলে আমার সাথে চলেন। তো তখন ওরা বললো যে না, আমরা এখন তো লাঞ্চ করিনি, লাঞ্চ করে রওনা দিই। তো সে বলছে না না, এখানে লাঞ্চ করবে না, আপনাদের জন্য খুব সুন্দর একটা স্পট রয়েছে সেই পাহাড়ে লাঞ্চ করার জন্য, তো সেখানে গিয়ে লাঞ্চ করবে। রিফাত ভাই বলছে ওকে ডান, ঠিক আছে, তাহলে পাহাড়ি খাওয়া হবে, মানে টেস্ট করা হবে। তো তারা রওনা দেয়। প্রথম রিফাত ভাই যেটা বলে যে হোটেল থেকে গাড়িতে অলমোস্ট 40 মিনিটের রাস্তা ওরা পার করে। 40 মিনিট কিন্তু বিশাল রাস্তা। এরপর একটা ছোট্ট গ্রামের মাঝখান দিয়ে, মানে গাড়ি প্রথম 20-25 মিনিট নাকি শহরের মাঝেই ছিল, এরপর যে মানে প্রত্যন্ত অঞ্চলের দিকে ঢুকলো, বাকি 20-25 মিনিট শুধু ওই প্রত্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে গাড়ি গিয়েছে, তার মাঝে মাঝে কিছু গ্রাম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তো ছোট্ট একটা গ্রামের মধ্যে ওরা ঢুকলো, গ্রামের বাজার বলতে পারেন, বাজার গ্রাম দুটো পাশাপাশি। তো সেই গ্রামে মানে মানুষজন খুবই কম, গ্রামের মানুষজন ছাড়া বাইরে থেকে কেউ গাড়ি নিয়ে আসলে এটা সবার চোখে পড়ে। তো সবাই ওদের দিকে তাকিয়ে আছে, গাড়িটা যাচ্ছে। তো তখন রিফাত ভাই বললো আমরা কি এখানে থেমে একটু খেয়ে নিব? তো ট্যুরিস্ট গাইড বললো না না, এখানে না, আমরা একটু সামনে যাব, আমরা একেবারে পাহাড়ে উঠে তারপর খাবো। এখানে রিফাত ভাই একটু বিরক্ত লাগছিল, কারণ তার ক্ষুধা পেয়েছে প্রচন্ড, এবং আখি আপুরও একই অবস্থা। তারপরও তারা ট্যুরিস্ট গাইডের কথা হ্যাঁ বললো, ঠিক আছে। কিন্তু গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে আপনারা আর কত দূর যাবেন, আমি এর বাইরে আর যাবো না, এই গ্রাম থেকে আমি আর বের হব না, আপনারা এই গ্রামের পরে বাকি রাস্তাটুকু হেঁটে যান, যদি অমুক পাহাড়ে আপনি গিয়ে থাকেন। তো তখন ট্যুরিস্ট গাইডটা কেমন যেন ইতস্তত করে সাথে সাথে ড্রাইভারটাকে থামায় দেয় অ্যান্ড বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার আর যেতে হবে না। এবং রিফাত ভাইয়াকে বলে যে ভাই আপনি নামেন, চলেন আমরা এখান থেকে হেঁটে যাই, আপনাদের ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা, পাহাড়ি অঞ্চল, তাদেরও খুব ভালো লাগতো। ক্ষুধা লেগেছিল, একটু বিরক্ত লাগছিল, বাট আদারওয়াইজ সবকিছু মিলে ভালোই লাগছিল। তো তিনি এবং তার ওয়াইফ নামে, আর সাথে কেউই ছিল না ওরকম, অ্যান্ড ট্যুরিস্ট গাইড। তো তারা হেঁটে রওনা দেয় যেই পাহাড়ে ওঠার কথা বলছিল সেই পাহাড় দিকে। তো ওই সময়টায় আখি আপু যেটা লক্ষ্য করে, গ্রামের মানুষজন খুব অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে, খুবই অদ্ভুত দৃষ্টিতে, এবং ড্রাইভার যতটা সম্ভব তড়িঘড়ি করে তাদেরকে নামিয়ে দিয়ে তার কাছ থেকে বিল, মানে ভাইয়ার কাছ থেকে বিলটা নিয়ে তড়িঘড়ি করে ওই গ্রামটা ছেড়ে, মানে যত তাড়াতাড়ি সম্ভব ভাই আমি চলে যাই এখান থেকে, আমি চলে যাই এখান থেকে, এরকম একটা ভাব করলো। ড্রাইভার চলে গেল। তো তারা পাহাড়ের দিকে রওনা দিল, হাঁটছে। এইভাবে করতে করতে অলমোস্ট 2:30 বেজে গেছে, 2:30-3:45 নাগাদ এবার পাহাড়টা দেখলো, ফার্স্ট টাইম পাহাড়টা দেখলো রিফাত ভাই। পাহাড়ের মানে একদম নিচে পাদদেশ যেটাকে আমরা বলি, সেখানটাতে বিশাল সুন্দর একটা ঝর্ণা, মানে ঝর্ণাটা দেখলে মনটা ভরে যায়, এমন এত সুন্দর। মানে আখি ভাবি যেটা আমাকে বললো, মানে সরি আখি আপু যেটা বললো যে আপু আমরা জাস্ট ঝর্ণাটার দিকে তাকিয়েছিলাম, কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, পলক ফেলতে ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা ঝর্ণা। ইভেন রিফাত ভাইও। তো তারা তো ঝর্ণাটা দেখে রীতিমতো এত খুশি হয়ে গেল, তারা ঝর্ণার পানিতে একটু নামতে চাচ্ছিল। তো তখন টুরিস্ট গাইড বললো এখন না, আমরা যখন ফেরত আসবো তখন আপনি নামবেন।
এখন নামার কোনো দরকার নেই, আপাতত চাইলে আপনি ফ্রেশ হতে পারেন। তারপরে ঝর্ণা দেখেছে একটু পা না ভিজালে কি হয়, তো তারা একটু হাত পা ভিজালো ঝর্ণার পানিতে, একটু ঝর্ণার পানিটা টেস্ট করে দেখলো, তাদের ভালো লাগলো, ছবি তুললো, ভিডিও করলো। এরপর তারা আগানো শুরু করলো। এখানে একটু বলে রাখি, গ্রাম থেকে ওই পাহাড়ের ওয়াকিং ডিস্টেন্স প্রায় 15 থেকে 20 মিনিটের ছিল। এরপর তারা পাহাড়ে ওঠা শুরু করলো। কিছু দূর উঠতে গিয়ে রিফাত ভাই যেটা দেখলো যে তার কাছে মনে হচ্ছে আগের দিন হয়তোবা এই সাইডটাতে বৃষ্টি হয়েছে, কারণ পাহাড়টা একটু পিচ্ছিল হয়ে আছে এবং ভেজা। তো তখন অ্যাকচুয়ালি বলছিল, আচ্ছা এটা তো ভেজা ভেজা লাগছে মাটিগুলো। আমি যতদূর জানি আপনাদের এই পাশটায় হচ্ছে ভূমিধস হয় অনেক বেশি, যেহেতু আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আদৌ কি এমন কিছু হয়েছে? তখন ট্যুরিস্ট গাইড বললো যে না, এমন কিছু যদি বৃষ্টি হয়েও থাকে ভয় পাওয়ার কিছু নাই, এখানে খুব একটা বেশি ভূমিধস হয় না, অন্তত এই পাহাড়ে হয় না। আচ্ছা ঠিক আছে, তারা প্রকৃতি এনজয় করতে করতে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, তাদের মতো করে উঠছে। তখন ঘড়িতে 3:10, অনেকখানি উঠেছে ওরা উপরের দিকে। এখন রিফাত ভাই প্রচন্ড ক্ষুধা পাইছে, আর তিনি সহ্য করতে পারছেন না। তো ট্যুরিস্ট গাইডকে বলেন, ভাই খাবারও নিয়ে আসি নাই, আপনি এখন বললেন কোথায় কি একটু বলেন। তখন ট্যুরিস্ট গাইড বলতেছে, ভাই আর 10টা মিনিট দেন, আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। 10 মিনিটও লাগেনি, একদম মানে ভাইয়ার কাছে যেটা মনে হলো, পাহাড়ের ঠিক মাঝ বরাবর আসতে পারেনি, একটু নিচে হবে একটা দোকান, এবং সেখানে ভরা মানুষজন, মানে পুরো দোকানটা ভরা মানুষজন। দেখে খুব অবাক হলেন উনি, কারণ হচ্ছে ওনারা যে রাস্তা দিয়ে এসেছেন এটা মোটেও মসৃণ কোনো রাস্তা না যে মানুষজন চাইলে দুমদুম করে উপরে উঠে যাবে বা পাহাড় বেয়ে উঠে যাবে। আবার নিজেকেও তিনি সান্ত্বনা দিচ্ছেন যে না, আচ্ছা এরা তো পাহাড়ি মানুষ, পাহাড় হয়তো বা এদের কাছে তেমন আহামরি কিছু না, যতই উঁচু হোক উঠে যেতে পারে, এত উপরে উঠতেই পারে। আবার খটকাও লাগছে যে এত উপরে দোকান কেন, আবার নিজেকে নিজে বলছে যে হয়তো বা ট্যুরিস্টদের জন্যই হতে পারে, আচ্ছা যাই না। দোকানে ঢুকলেন, একজন বয়স্ক মানুষ ছিলেন, আখি ভাবি এবং ভাইয়া দুজনকেই তারা খাবার খেতে দিলেন। ট্যুরিস্ট গাইড ওখানে বসলেন, বসে বলছেন যে আপনারা খাবারটা খান, আমি পাশ থেকে, মানে পাশে একটা ছোটখাটো, ওখানেও একটা ঝর্ণা ছিল, বলছে ওখানে একটা ঝর্ণা আছে, বাট ছোট একটা ঝর্ণা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনারা খাবার খেতে থাকেন। বয়স্ক মানুষ যার হোটেল ছিল, মানে দোকান ছিল, তিনি এসে বললেন, ওটা কিন্তু খাবারের দোকান ছিল, তো উনি এসে খুব আদর যত্ন করে বলছে যে তোমরা কোথা থেকে এসেছো, খাও, আমি খাবার দিচ্ছি তোমাদেরকে। তার আগে আমাদের একটা রিচুয়াল আছে, এখানে যখন নতুন কেউ আসে তখন তাদেরকে আমরা বরণ করে নেই, সো খাবারে হাত দেওয়ার আগে একটু অপেক্ষা করো, আমরা আমাদের বরণ ডালাটা নিয়ে আসি। তো ভাইয়া বললেন যে আচ্ছা ঠিক আছে। তো উনি বরণ ডালা নিয়ে আসেন। পাহাড়ি ফুল কেমন, মানে ভাইয়ের কাছে একটু অদ্ভুত লাগে, কেমন যেন একটু ধূসর বর্ণের টাইপ তার কাছে মনে হয়েছিল ফুলগুলো, আর পার্পল অ্যান্ড ধূসর এরকম ওই ফুলের মালা ভাইয়া ভাবি দুজনকে পরানো হলো এবং তাদেরকে তিলক করা হলো। তারপর তাদের সামনে খাবার রাখা হলো। তো রিফাত ভাই খাবারগুলো দেখে বলতেছে যে মানে জীবনে কখনো এই খাবারের চেহারা দেখিনি, কোনটা কি খাবার, খাবো কি খাবো না, একটু দ্বন্দ্বে ভুগছিলেন তারা। এর মাঝে সেই ট্যুরিস্ট গাইড এসে বললো, আপনারা খাওয়া শেষ করেন নাই এখনো, তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে নেন, আমরা রওনা দিব। তো আখি, মানে তার ওয়াইফ, রিফাতের ওয়াইফ, তার ভাল লাগতেছিল না কোনো একটা কারণে, তার কেন জানি সেদিন কোনো কিছুই ভাল লাগছিল না, একদমই ভাল লাগছিল না। সেও যেটা বলে যে আমি খাবারটা খাবো না, আমার ভাল লাগছে না, আমার ব্যাগে ইনস্ট্যান্ট নুডলস আছে, আমি ওটা করে নিচ্ছি, দ্যাটস ইট, আমি আর কিছুই খাবো না, মানে কিছুই খাবো না। তাকে আসলে অনেকে জোরাজুরি করছিল, স্পেশালি হচ্ছে দোকানের ওনার, বাট উনি একদম খায়নি। ভাইয়া কি মনে করো, ওনার কাছে মনে হলো সাদা ভাত জাতীয় কিছু একটা দিয়েছে আর কিছু তরকারি। এখন তরকারিগুলো যেহেতু আমরা মুসলিম, সো হালাল হারামের একটা বিষয় আছে, কোনটা কি কেমন কি আসলে কি বিষয়, প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও সেগুলো না খেয়ে সে চাইলো ভাতটা খাওয়ার জন্য। সে 1 চামচ কি, হ্যাঁ 1 চামচ খেয়েছে, তারপরে চামচটা সে মুখে নেবে, তখনই তার কাছে মনে হলো কেমন একটা পচা গন্ধ, প্রচন্ড পরিমাণ বাজে একটা গন্ধ, স্মেল তার নাকে বাড়ি খাচ্ছে। তো এটা দেখেই সে ভাতের দিকে তাকাতেই জাস্ট একটা শক। অ্যাকচুয়ালি সে ভাত খাচ্ছে না, ওখানে ছিল পচা খাবার বা অন্য কিছু হবে, মাটি ছিল, কিছু পোকা ছিল, মাটিতে যে পোকাগুলো থাকে। এইটা দেখা মাত্র আখি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়, ভাইয়ার সাথে সাথে বমি করা শুরু করে দেয়। এন্ড তারা আশেপাশে তাকিয়ে দেখে যে জায়গাটা এতক্ষণ পর্যন্ত, ভাই দুপুর 3টা বাজে, 3টা 3:30 হবে তখন, আলো ছিল, সেই জায়গাটা দুম করে অন্ধকার হয়ে গেল।
মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা না, রাত হয়ে গেছে জায়গাটার মাঝে, এবং আশেপাশে কেউ নাই। যেখানে দোকানটা ছিল ওখানে অনেক পুরনো একটা কুড়ে ঘর, অনেক পুরনো মানে কিছু একটা ছিল, হয়তো বা কোনো একটা ঘর ছিল আগে বা কোনো একটা দোকান ছিল, যেখানে হয়তো বিগত অনেক বছর যাবত কেউ থাকে না, বা হচ্ছে কেউ আসেনি, এমন একটা অবস্থা। ট্যুরিস্ট গাইডের তো টিটিটারও দেখা পাওয়া যাচ্ছে না, এমন একটা সিচুয়েশনে তারা পড়ে গেল। দুজনে রীতিমতো হতভম্ব হয়ে গেল যে কি দেখতেছে এগুলো, মানে তারা মানে এদিক সেদিক তাকাচ্ছে যে কি করবে। ভাবি মানে রিফাতের ওয়াইফ, উনি সমানে দোয়া দুরুদ পড়া শুরু করলো, সমানে দোয়া দুরুদ পড়তেছে। এদিকে ভাইয়া যেটা দেখলো, মানে রিফাত ভাই যিনি দেখলেন, উনি তো বমি করেছেন, ওনার আবার বমি পাচ্ছে এবং উনি আবার বমি করলেন, এবার রক্ত যাচ্ছে। ভাবি প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি ফোন বের করে ফোন দিবেন যে দেখেন যে ফোনে কোনো সিগন্যাল নাই। অনেক কষ্টে নিজেকে স্থির করে, এর আগেও তারা পাহাড়ে উঠেছে, মানে বাংলাদেশে থাকতো, তাদের দুজনে খুব ভালো লাগতো এই জিনিসটা। সো উনি জানেন যে পাহাড়ে যখন কেউ হারিয়ে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে স্থির হয়ে আগে দিকটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কোন দিকে আছেন বা কোন দিকে আপনি যাবেন। তো তাদের কাছে একটা কম্পাস ছিল, সেটা বের করে দেখলো যে কম্পাসটাও কাজ করতেছে না। তারপরও ভাবি সমানে দোয়া দুরুদ পড়তে থাকলো, ভাইয়াকে দোয়া দুরুদ পড়ে ফু দিচ্ছে, এক এক করে হচ্ছে যত কিছু সম্ভব হচ্ছে করছে, এবং তারা নড়তেছে না, ওখানে দাঁড়িয়ে আছে, একদম ওখানে স্টিল দাঁড়ানো। 2-3 বার সেই ট্যুরিস্ট গাইডকে তারা জোরে জোরে ডাকে, কিন্তু ট্যুরিস্ট গাইড কোনো সারা শব্দ একদমই ছিল না। এভাবে করে কতক্ষণ কেটে গেছে জানি না, বাট ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে থাকলো এবং খুব দ্রুত, মানে 3 বারের সময় যখন সে বমি করে তখন তার রক্ত বমি হয় এবং তার পুরো মুখ হাত পা সব সাদা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, তার মুখ নীল হয়ে যাচ্ছিল, সে আর কোনো কথা বলতে পারতেছিল না, সে লিটারেলি পড়ে গেছে, একদম মাটিতে পড়ে গেছে। এই অবস্থায় ভাবি আরো জোরে কান্নাকাটি শুরু করে দেয়, চারিদিকে বারবার হেল্প হেল্প করে চিৎকার দিতে থাকে তিনি, এবং দোয়া দুরুদ মানে সে পড়ছিল, ননস্টপ পড়ছিল। তো কিছুক্ষণ পর তিনি যেটা ফিল করেন, তার কাছে এটা মনে হতে থাকে তাদের চারপাশ ঘিরে কিছু একটা ঘুরছে, আর প্রথমে আস্তে 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 আস্তে, এরপর প্রচন্ড জোরে জোরে, প্রচন্ড জোরে জোরে, মানে একটা কুণ্ডুলি পাকাচ্ছে, ঘুরছে, একটা কুণ্ডুলি পাকাচ্ছে। এরপর ভাবির আর কোনো কিছু সেন্সে কাজ করতেছে না, মানে উনি কি দেখতেছেন, উনি কি জগতে আছে, জগতে ঊর্ধ্বে চলে গেছে, কি হচ্ছে না হচ্ছে, ভাইয়ার তো মনে হচ্ছে না চোখ দুটো বের হয়ে আসবে, এত কষ্ট হচ্ছে তার, সে দম নিতে পারতেছিল না। এই সিচুয়েশনের মাঝে ওনারা যেটা দেখলেন, কিছু গ্রামবাসী চলে আসছে, তাদের হাতে বিশাল বড় লাঠি ছিল, মশাল ছিল, এগুলো নিয়ে তারা ছুটে আসছে। এসে প্রায় হবে ওখানে 15-20 জনের মতো এসেছেন। তারা আসলেন ভাইয়াকে, এবং তাদের সাথে একজন হচ্ছে হুজুর বলবো না সামন বলবো, মানে ঝাড়ফুঁক করে ওঝা টাইপ, এমন একজন লোকে নিয়ে এসেছেন। হুজুর তো ওখানে এসেছেন না, ওঝা টাইপ একজনকে নিয়ে এসেছেন। এবং উনি আসা মাত্রই ভাবি যেটা বললেন যে আমি দেখলাম যে তারা আসলো, আর ওঝা যে লোকটা ছিল উনি দাঁড়ানো মাত্রই ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে জাস্ট হচ্ছে মাটিতে বাড়ি দেয়, সাথে সাথে ওই যে তাদের চারপাশ দিয়ে ভাবিয়া আর ভাইয়ের চারপাশে যে মানে যে জিনিসটা ঘুরছিল ওটা স্টপ হয়ে যায়, পরিবেশ ঠান্ডা একদম নর্মাল হয়ে যায়। এবং ভাবি চারপাশে তাকায় দেখে যে ওই আবারও একই সিনারিও, অন্ধকার হয়ে আছে সবকিছু, অ্যান্ড গ্রামবাসী এখন আপাতত তার গ্রামবাসী তার সামনে আছে, আর ওই কুড়ে ঘরটা মনে হচ্ছে যে ওখানে বিগত অনেক বছর যাবত কেউ আসে না। তো এরপর গ্রামবাসী তাড়াতাড়ি এসে তাদের দুইজনকে কোনো কথা না বলে তাড়াতাড়ি করে নিচে নামায় নিয়ে আসে যত দ্রুত সম্ভব। ওই মুহূর্তে ভাইয়াকে তো রীতিমতো কোলে করেই নামাতে হচ্ছিল, এবং তারা এক্সপার্ট ছিলেন বলে তাদের এতটা কষ্ট হয়নি। বাট ভাবি এই অল্প কিছুক্ষণের মাঝে এত কিছু দেখে সে মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিল। তাকে গ্রামে ফিরিয়ে আনা হয় এবং ভাবি দেখেন গ্রামটা কিন্তু অন্ধকার, মানে হচ্ছে সেখানে সন্ধ্যা। তারপর যে ওঝা ছিল, ওঝা ভাইয়াকে মানে ট্রিটমেন্ট দেয়, এবং ওঝা ট্রিটমেন্ট পেয়ে ভাইয়া রিফাত মোটামুটি বলতে গেলে সে অনেকটা উঠে বসে স্টেবল হয়, অ্যান্ড অনেকটা সময় পর ভাবি অনেকটা স্টেবল হয়। এরপর যখন গ্রামবাসী তাদেরকে খেতে দেয়, তারা এখন আর কিছু খেতে চায় না, কাজ ওই যে ট্রমার মধ্যে চলে গেছে, আর তারা বারবার তাদের সেই ট্যুরিস্ট গাইডের কথা জিজ্ঞেস করছিল। তখন ওই যে ওঝার কথা বলছিলাম, বেসিক্যালি ওই ওঝা ছিল ওই গ্রাম প্রধান। তো উনি কিছুটা ইংলিশ বুঝতেন এবং ইংলিশে বলতেও পারতেন, যতটুকু বোঝা যায় বা বোঝানো যায়। তো উনি এসে ভাইয়ার সাথে কনভারসেশন শুরু করে যে আপনি যার সাথে এসেছেন, মানে ট্যুরিস্ট গাইড, ও বেসিক্যালি এই কাজগুলাই করে, এবং ওকে বহু বছর আগে গ্রাম থেকে বের করে দেয়া হয়েছে, বহু বছর আগে। ও মানে ওনাদের ভাষ্য মতে ও হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড, যেটা এই পাহাড়েই সে করে,
এবং বিভিন্ন মানুষকে সে নিয়ে আসে, যাদেরকে নিয়ে আসে তারা আসলে গায়েব হয়ে যায় এবং কিছু মানুষকে এই গ্রামবাসী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার মাঝে তো যে রিফাত এবং আখি, তারা অনেক লাকি যে তাদেরকে উদ্ধার করতে পেরেছে। বাট এমন অনেক আছে যাদেরকে কখনো আসলে খুঁজেই পাওয়া যায়নি, আর খুঁজেই পাওয়া যায়নি। আর ওই ট্যুরিস্টের এগেনস্টে কেন গ্রামবাসী স্টেপ নিচ্ছে না, ট্যুরিস্ট গাইডের এগেনস্টে? তো এটা বলার পর তারা যেটা রিপ্লাই দেয় যে আসলে যখন তাকে আসলে গ্রাম থেকে বের করে দেওয়া হয় ততদিন পর্যন্ত তারা জানতো যে এই ছেলেটা একটা মানুষ, কিন্তু এরপরে যতবার তাকে ধরার চেষ্টা করা হয়েছে ততবারই অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতো, প্যারানর্মাল অনেক কিছু ঘটতো সবার সাথে, ওই গ্রামের সবার উপরেই, বাচ্চা হোক বুড়ো হোক সবার উপরেই ঘটতো। তো এই জিনিসগুলো দেখার পর ওরা আসলে স্টপ হয়ে যায়। ওরা চেষ্টা করে যে এই লোকের সাথে যারা আসতো তাদেরকে সেভ করার জন্য, যেহেতু আজকে এদের দুজনকে দেখেছে, তো এদের দুজনের পেছনে, মানে ওদের তো টোটাল 3 জনের পেছনে গ্রাম প্রধান গ্রাম থেকে 2জন লোককে পাঠিয়ে দেয় যে তোমরা ওদেরকে ফলো করতে থাকো, যদি কোনো সমস্যা দেখো আমাকে সাথে সাথে খবর দিবে। তো সেটাই তারা দেখে এবং গ্রাম প্রধান যেটা বলে যে তোমরা এই বিকেল বেলায় কেন বের হইছো, বিকেলবেলা তো বের হওয়া ঠিক না। তখন ওরা বলে আমরা তো দুপুরে বের হইছি, এই 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 টাইমিং ছিল। না, তোমরা যখন আমার গ্রামে ঢোকো তখন আনুমানিক সন্ধ্যা 6:30। এই জিনিস শোনার পর রিফাত আর আখি দুজনের আসলে আর কিছুই বলার ছিল না। ওই ঘটনাটা মানে ওদের সাথে আসলে কি হতে পারতো, কি হতে যাচ্ছিল, আর কিছুই আসলে ওরা কারোকে প্রশ্নভাবে করে নাই। ওরা জাস্ট চাচ্ছিল ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে। তারপরে ওরা তো হোটেলে ফিরে আসে এবং ওদের সাথে মানে আদার্স যারা ছিলেন ওদের সাথে আরো অনেকেই গিয়েছিলেন, কিন্তু যে যার মতো করে ঘুরতো। তো সবার সাথে ঘটনাটা শেয়ার করে এবং পরবর্তী যে কয়দিন ওরা ছিল গ্রুপ ধরেই তারা যেত, ওরা আসলে কাপল হয়ে একা একা ট্যুরিস্ট গাইড নিয়ে কোথাও যেত না। সো এটাই ছিল আমার প্রথম গল্প। এবার আমি আমার শেষ গল্পটা বলছি। আমার গল্পটা খুবই সিম্পল বলতে এর আগেও আমি এই ধরনের গল্প বলেছি যে আমাদের এই শহরটাতে অনেক কিছু ঘটে। আমরা অনেকে সেটা বিশ্বাস করি, অনেকে আবার সেটা বিশ্বাস করি না। আমরা চিন্তা করি যে ভাই এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো তো সাধারণত গ্রামের দিকে হয় বা যেখানে ঝোপঝাড় বেশি, যেখানে কুসংস্কার বেশি সেখানে হয়। কিন্তু আপনার আমার মতো জেনে শুনে বুঝে, আমি জানি না হয়তো এই সেক্টরটাতে এসে কেন অনেকে অবুঝ হয়ে যায়। পড়াশোনা জানা মানুষগুলো যখন এমন করে তখন খুব অদ্ভুত লাগে, খুবই অদ্ভুত লাগে। যা হোক, এই শহরের গল্প বলবো। একদম খুবই ব্যস্ত একটা এলাকা, সেটা হচ্ছে আমি যদি বলি নিউ মার্কেট জোনটা, ওই জায়গাটা তো অনেক ব্যস্ত। নিউ মার্কেট, হাতির পুল, এই সাইডগুলো তো অনেক ব্যস্ত। তো সেখানকার একটা গল্প বলি। আমি তখন ভার্সিটিতে অ্যাডমিশন দিব। সো আমার অ্যাডমিশন টেস্টের সময় দেখা যায় যে ঢাকায় কিন্তু দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে, রাইট, অ্যাডমিশনের জন্য, এবং তারা কোচিং করে। সো এরকম আমার ক্লাসের ওদের সাথে আমার অ্যাডমিশনের জন্য যখন আমি মানে কোচিংয়ে ভর্তি হই, কোচিং করি, তো কোচিংয়েই আমার ওই ফ্রেন্ডগুলোর সাথে পরিচয়। তো তাদের একজনের নাম ছিল তারেক এবং আরেকজনের নাম ছিল আরিফ। তো ওরা দুইজন একই গ্রামের। তো ওরা ঢাকায় আসে এবং একসাথে জাস্ট হচ্ছে একটা রুম ভাড়া নেয়। এবং ওরা আসলে ছিল তখন, ওরা প্রথমে আসে নিউ মার্কেটের ওই সাইডটাতে, এরপর ওখান থেকে তারা চলে আসে আমাকে যেটা বলো হাতির পুলের দিকে। ওকে। এবং হাতিপুরে যে বাসাটা ওরা আসে উঠে, খুবই সুন্দর, ওদের ভাষা মতো খুবই সুন্দর একটা বাসা পুতুল। এবং হ্যাঁ, আমরা একবার গিয়েছিলাম, আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে ওদের বাসায় গিয়েছিলাম। বিশাল বড় বাসা, বিশাল বড় বলতে গিয়ে কি 1000 কি 1200 স্কোয়ার ফিটের বাসা হবে, 1000 এরকম 1100 স্কোয়ার ফিট একটা বাসা, 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং অ্যান্ড অল দ্যাট। ওরা তো আর এত বড় বাসা ভাড়া নেওয়ার কোনো মানে হয় না। তো ওরা একটা ফ্যামিলির সাথে সাবলেটে উঠেছিল ওই বাসাটাতে। ফ্যামিলিটাতে খুব অল্প মানুষ ছিল, মানে বয়স্ক 2জন হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা ছেলে ছিল যে জবের খাতিরে ঢাকার বাইরে থাকতো, এই তো, আর ওরা 2জন ছেলে, বাস এই কয়জন। তার মাঝে ওই বয়স্ক যে 2জন ছিলেন আঙ্কেল আন্টি, ওনারা দেখা যেত মাসের 7 দিন 10 দিন 15 দিন গ্রামের বাড়িতে থাকতেন। ঢাকায় যে থাকা হতো না তা না, ঢাকায় অন্য পারপাসে অ্যাকচুয়ালি ওরা ফ্ল্যাটটা রেখেছিল। তো যাই হোক, ওরা নিজেদের মতো করে থাকতে পারতো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে ভালো লাগতো। ওই মেসে থাকা চাইতে এইভাবে থাকাটা ভালো তাদের কাছে। তো সেখান থেকে মানে হাতির পুল থেকে ওরা মৌচাকে এসে ক্লাস করতো। তো যাই হোক,
ওরা যেটা বললো, প্রথম 1 মাস 1.5 মাস ভালোই কাটছে, সবকিছু সুন্দরভাবে গেল। হয়তো ওরা আসলে খেয়ালও করেনি, বিকজ আমরা যখন আসলে কোচিংয়ে পড়ি অ্যাডমিশন টেস্টের জন্য, তখন দেখা যায় যে এত প্রেশারে থাকে প্রত্যেকটা স্টুডেন্ট, এত প্রেশারে থাকে পড়াশোনা, মানে জগতে 24 ঘন্টার মাঝে মনে হয় আমরা 18 ঘন্টায় আমাদের পড়তে হয় বা 16 ঘন্টা পড়তে হতো। সো এদিক সেদিক তাকানোর সময় নেই। ওরা মনে করেছে ছোট ছোট কিছু ঘটনা ঘটতো, যেমন হচ্ছে মানে মোবাইলটা সামনে রেখেছে, হুট করে মোবাইলটা গায়েব, গায়েব মানে গায়েব। ওর ফ্লোরটা ছিল 9 তলায়, সো ওইখানে ভাই জানালার পাশ থেকে মোবাইল নিয়ে যাওয়া পসিবল না, কিন্তু দেখতে একটু পরে মোবাইলটা আবার সেখানেই আছে। মানে এরকম টুকটুক টুকটুক ঘটনা, যেমন গ্লাসে পানি ঢেলেছে, এসে দেখে গ্লাস গ্লাস আছে, পানি নাই। অথবা খুব কম শুনছে এই জিনিসটা, নুপুরের শব্দ খুবই কম। ওরা ফিল করতো যে আশেপাশে উপরে নিচে ভাই কেউ না কেউ হয়তো বা নাচানাচি করতেছে বা কিছু একটা, যার কারণে শোনাচ্ছে। সো হয় পাত্তা দিত না। তো ওরা ওই বাসাতে যখন ছিল 2 মাস, হ্যাঁ 2 মাস পার করে যখন 3 মাস হয়, এই 3 মাসের মাঝে ওই আঙ্কেল আন্টি মনে হয় 1 মাস ছিলেন তারা বাসায়, হ্যাঁ, আর 1 মাস এরকম বাসাটা ফাঁকাই থাকতো। ওরা ভাড়া দিয়ে দিত, ওরা ওদের মতো করে থাকতো, ওরা ওদের রান্না বান্না করে নিত। আর বাসাটা ক্লিন করার জন্য আঙ্কেল আন্টি একজন বুয়া রেখেছিলেন, যে হচ্ছে দিনে একবার আসতো, সবকিছু ক্লিন টিন করে দিয়ে চলে যেত। তো ওইভাবে চলতেছিল ভালোই। তো 3য় মাস যখন, তখন যেটা হলো যে ওদের কাছে মানে মনে হচ্ছে ডে বাই ডে জিনিসটা অনেক বেশি হচ্ছে। 3য় মাসের শুরুর দিকে আঙ্কেল আন্টি গ্রাম থেকে আসে, এবার তাদের মুখটুকু একদম শুকায় আছে, কোনো একটা কারণ নিয়ে তারা খুব চিন্তিত, এটা ওরা বুঝতে পারতেছে। তাদের ছেলেও আসে, ছেলে দেখা যেত মাসে 1 বা 2 বার এই ফ্ল্যাটটাতে আসতো। তো ছেলেও আসে, ছেলের সাথে কি হয়েছে না হয়েছে জানে না, তবে একদিন রাতে ওরা ওদের রুমে পড়ছিল, হুট করে রাত 12:30 1টা নাগাদ প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায় আঙ্কেল আন্টি এবং তার ছেলের মাঝে, 3 জনের মাঝে। কিছু একটা বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে ঝগড়া চলতো খুব। তো ওরা যেটা বললো যে আমরা শুনছিলাম ভাইয়া, মানে হচ্ছে আঙ্কেল আন্টি যিনি ছেলে ছিলেন, উনি বলছিলেন যে ভাইয়া কিছু একটা নিয়ে বারবার তার বাবাকে বলতেছিল যে তুমি এটা করলেই পারো, আমার জন্য এতটুকু করতে পারবা না, মানুষ কত কিছু করে, আমি তোমাদের একমাত্র সন্তান। তখন নাকি আন্টি বলছিল যে তুমি আমাদের একমাত্র সন্তান না, এটা তুমি বারবার ভুলে যাও। এবং ভাইয়া আবারও বলে মানে আমি ওকে কোনো দিনও আমার ভাই বা বোন হিসাবে মেনে নিব না, বা এরকম সামথিং। তো এগুলো যখন শুনতেছিল তখন ওরা নিজেরাই একটু দুষ্টামি করতেছিল, হ্যাঁ আঙ্কেলের মনে হয় একটা অ্যাফেয়ার আছে, বা ওই ঘরে হয়তো বা কোনো সন্তান আছে যেটাকে ভাইয়া মেনে নিচ্ছে না, অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, এটা করে ইগনোর করে নেয়। তো এরপর আন্টি যেটা বলে, মানে ভাইয়া পরের দিন ভোরবেলায় চলে যায় আসলে। তো পরের দিন সকালে ওরা ক্লাসে আসে, ক্লাস শেষ করে দুপুর নাগাদ যখন বাসায় ফিরে, তখন দেখা যায় আন্টি খুব বিমর্ষ মুখ করে বসে আছে, আঙ্কেল বাসায় নাই। তো আমার ফ্রেন্ড তারেক জিজ্ঞেস করে আন্টিকে যে আন্টি কি হয়েছে, কোনো সমস্যা, আপনার মন খারাপ কিছু নিয়ে? তখন বলে না রে বাবা, কিছু না, সংসারে হচ্ছে দুই ছেলে মেয়ের মধ্যে যখন আসলে অশান্তি হয় তখন খারাপ লাগাটা স্বাভাবিক। এটা বলেই আবার সাথে সাথে সে চুপ হয়ে যায়, সে তার রুমে চলে যায়। তো ভাইয়া বলতেছে 2 ছেলে মেয়ে নির্ঘাত, ভাইয়া আর একটা কোনো বোন আছে হয়তো ওনার সাথে ঝামেলা। যাই হোক, আমরা আমাদের কাজ করি, ওরা আবার পড়তে বসে। ওই দিন থেকে যেটা ওরা ফিল করে, প্রত্যেক দিন রাত হলে শুরু হয় অসম্ভব পরিমাণে ডিস্টার্ব। কেমন ডিস্টার্ব? পুরো বাড়িতে মানে কারেন্ট আছে, ওদের ফ্ল্যাটটাতে কারেন্ট নেই, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এবং যখনই এই ঘটনাগুলো ঘটতে থাকে তখনই আঙ্কেল আন্টি নিজেদেরকে রুমের মধ্যে আটকে ফেলে, ওনারা রুম থেকে বের হয় না। আর যেহেতু আমার ফ্রেন্ডের স্টুডেন্ট, ওদেরকে পড়তে হবে, সো কারেন্ট না থাকলে এটা ওদের জন্য সমস্যা। প্রায় কারেন্ট দেখা যেত সারা রাত কারেন্ট নাই। আবার দেখা যাচ্ছে যে বাথরুমের দরজা কেউ প্রচন্ড জোরে জোরে হচ্ছে মানে বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে আটকাচ্ছে না, বাড়ি দিচ্ছে, ইচ্ছা করে বাড়ি দিচ্ছে। এইটা প্রথম কয়েকদিন ঘটলো। এরপরে শুরু হলো গ্লাস ভাঙা। প্রথমে খাওয়ার রুমে যে গ্লাসগুলো থাকতো, পানির গ্লাস মগ, এগুলো ভাঙা শুরু হলো। এরপর হচ্ছে বেসিনের সাথে যে গ্লাস ছিল, ওই যে আয়না, যেটা ওই আয়নাটা ভেঙে ফেললো। প্রত্যেকবার এই ধরনের ঘটনা যখন ঘটছে, এবারে তো এগুলো মানে ভীষণ পরিমাণে ভয়ের বিষয় ঘটতে থাকলো। সো আমার ফ্রেন্ড তারেক এবং আরিফ, ওরা হচ্ছে একদিন না পারতে রুম থেকে কোনোভাবে বের হয়ে আঙ্কেল আন্টির দরজার অনবরত নক দিচ্ছে, আন্টি যে দরজাটা খুলেন, আন্টি যে দরজাটা খুলেন। কেউ দরজা খুলতেছে না এবং কোনো কথা বলতেছে না। তো ওরা তাড়াতাড়ি রুমে ঢুকে গিয়ে ওনাদেরকে বারবার ফোন দিচ্ছে। তো ওরা আবার ভাবতেছে যে আঙ্কেল আন্টির কিছু হলো কিনা, সাথে সাথে ওনাদের ছেলেকে ফোন দিচ্ছে।
যে ভাইয়া এরকম এরকম ঘটনা এই ঘটতেছে, আঙ্কেল আন্টি তোকে ফোন ধরে না, দরজা খুলে না। তখন ছেলেটা বলে ওনাদের যা খুশি হোক হোক, ওনারা ওনাদের মেয়েকে নিয়েই থাকুক, আমাকে আর কখনো ফোন দিবা না। তারা মানে আমার ফ্রেন্ডরা তো খুব অবাক, কি হইতিছে রে ভাই। আচ্ছা যাক, ওই রাতটাও গেল। পরের দিন সকালবেলা ওরা ওই দিন কোচিং এ আসে নাই, আন্টি আঙ্কেলের সাথে তারা কথা বলতে বসলো যে আমাদের মানে কি সমস্যা একটু বলবেন, আমরা তো এভাবে থাকতে পারছি না, আমাদেরকে বলে দেন তাহলে আমরা অন্যভাবে ব্যবস্থা করি। তখন আঙ্কেল কিছু বলে না, কিছু না বলে উনি বাসা থেকে বের হয়ে যায়। দুপুরের পর আন্টি যেটা বলে যে ওদের দুজনকে ডেকে বলে দেখো আমি বুঝতে পারতেছি তোমাদের অনেক সমস্যা হচ্ছে, তোমরা যদি থাকতে না চাও আমার কিছু করার নেই, ইচ্ছা, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে কখনো কিছু বইলো না। এইটা বলার পর আরিফ আন্টিকে বলে আন্টি আপনার মেয়ে কে? তখন উনি থতমত খেয়ে বলে না না কেউ না কেউ না কেউ না, এটা বলে চলে যায়। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কয়েকটা দিন দেখি, যদি এরকম হয় তাহলে আর আমার মনে হয় থাকতে পারবো না। ওই দিন রাতে আবার তাণ্ডব শুরু হয় এবং প্রত্যেক দিন এই রাতের 12টা থেকে শুরু হয়, 12টা থেকে পরের দিন ফজরের আগ পর্যন্ত। সো এইটা আবার তারেক নোটিস করে যে ফজরের আগ পর্যন্ত হয়, এদিক দিয়ে এরা এরকম বলতেছে এখানে কিছু একটা ঝামেলা আছে। ও এখানে আরেকটা কথা বলিনি, প্রতিদিন ঠিক রাত 1টার দিকে, হ্যাঁ এই তাণ্ডবগুলো যখন হয় 1টা থেকে 1:30 পর্যন্ত এই জিনিসটা স্টপ থাকে, তারপর আবার শুরু হয়। আর 1টার দিকে আঙ্কেল আন্টি খাবার টেবিলে খাবার রাখে, সাথে মিষ্টি রাখে। এই বিষয়গুলো শুরুর দিন থেকে ওদের খটকা লাগতো, যে কদিন ওনারা ঢাকায় থাকতেন, আর যখন থাকতেন না তখন এগুলো রাখার প্রয়োজন ছিল না। তবে হ্যাঁ, মিষ্টি অবশ্যই ফ্রিজে তারা বেশি করে মিষ্টি রেখে যেত। যদিও আমার ফ্রেন্ডটা কখনো আসলে খুলে দেখে না, একবার খালি খুলে দেখছে যে ফ্রিজে মানে পুরো ফ্রিজটা ভরা উইদাউট ডিপ, নর্মাল পোর্শনটাতে শুধু মিষ্টি 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 মিষ্টি। আচ্ছা যাই হোক, এটা ওরা আসলে ইগনোর করে যায়। পরবর্তীতে ওই দিন রাতে তাণ্ডবটা শুরু হয় 1:30টার পর থেকে, 12টা না, তো 12টা থেকে 1:30টা পর্যন্ত ওরা যখন দেখে যে আরে বাহ তাহলে আজকে তো আর কোনো সমস্যা হয় নাই, যেহেতু আর হবেও না, কিন্তু না 1:30টা থেকে শুরু হয়। এবার আমার ফ্রেন্ডের দরজা নক করে প্রচন্ড জোরে জোরে এবং বলতে থাকে দরজা খোল। একটা মেয়ের গলা শুনে ওর আমার 2 ফ্রেন্ড তো থতমত, আমাদের ফ্ল্যাটে মেয়ে কোথা থেকে আসলে, এই মেয়ে কে, এটা কি আন্টি, কোনো কারণে আন্টি সমস্যা হয়েছে, আচ্ছা খুলি। দরজা তো ওরা খুলছে কিন্তু কিছু আর পায় নাই, দরজা খুলে ওই পাশে কিছু দেখতে পায় না, শুধু এতটুকু মনে হলো একটা দমকা বাতাস ঢুকছে রুমের ভেতরে এবং মুহূর্তের মাঝে পুরোটা রুম তছনছ করে দিল। মানে ওদের দুইটা হচ্ছে ওরা ফ্লোরিং করে থাকতো, ওদের ফ্লোরিং গুলো এলোমেলো করে দিল। ওদের দুইটা পড়ার মানে একটা পড়ার টেবিলে 2 পাশে ওরা পড়তো, পুরো পড়ার টেবিলটা জাস্ট আছাড় মারলো একটা। ওদের যত কাগজ ছিল মানে বই খাতা যা ছিল সব, মানে ও দুইজনে ভাষ্যমতে আমরা জাস্ট তাকায় তাকায় দেখতেছি আমাদের রুমে সব কাগজ উড়তেছে, আর টেবিলটা এক পাশ থেকে আরেক পাশে অন্য কেউ ছুঁড়ে ফেলে দিল, জাজিম তোষক যা আছে সবকিছু জাস্ট ছুঁড়ে 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 ফেলে দিতেছে, এমন একটা অবস্থা। কয়েক সেকেন্ড পর ওরা দুইজন চিৎকার দিয়ে বাসা থেকে রুম থেকে বের হয়ে যখন মেইন গেট পর্যন্ত যাবে, তার আগে আঙ্কেল ওদের দুজনকে জাস্ট খপ করে ধরে ফেলে, কারণ মেইন গেটের সাথেই ছিল ওনাদের রুম। তো ওনারা জাস্ট ওকে ধরে ওনাদের রুমে টান দিয়ে নিয়ে আসে, ওদের দুজনকে এনে দরজাটা লাগায় দেয়। এন্ড ওই পাশে তো তাণ্ডব চলতেছে। এইবার তো আর আরিফ চুপ থাকতে পারে না, আরিফ চিৎকার দিয়ে বলতেছে আপনারা বলতেছেন না কেন, কি সমস্যা বলবেন তো আমাদেরকে, এভাবে তো থাকা যায় না, আমাদেরকে বলেন আজকে যদি আমাদের কিছু হয়ে যায় তো কি হয়েছে। তখন বলে আঙ্কেল যে তোমরা বাবা একটা কাজ করো, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, তোমাদের অ্যাডভান্সও ফিরাই দিব, অ্যান্ড 1 মাসের এক্সট্রা বাসা ভাড়াও আমি তোমাকে দিয়ে দিব, তোমরা আগামী কালকের মাঝে অন্য কোথাও ম্যানেজ করার চেষ্টা করো, যদি ম্যানেজ না করতে পারো আমি তোমাদেরকে আমার এক আত্মীয়র বাসায় 2 দিনের জন্য রাখার ব্যবস্থা করব। এবার তো মানে তারেকও চেপে ধরছে যে কি হয়েছে আমাকে একটু বলেন, বলতে হবে আপনাদেরকে, এখন বের হতে পারবো না, পরে বের হব, আবার 3 দিনের নোটিশ দিচ্ছেন, কিছুই বুঝতেছি না, একটু বলেন। তখন দেখতেছে আন্টি প্রচন্ড কান্নাকাটি করতেছে। এরপর আন্টি অনেক স্থির হয়ে, তখনও তারা কিছু বলে না, এখন ফজরের আজানটা দিল, সব চুপচাপ হলো। আমার 2 ফ্রেন্ড রুম থেকে বের হলো, ওরা পানি নিল, আঙ্কেল আন্টিকে পানি খাওয়ায়, অ্যান্ড দেন তারা জিজ্ঞেস করে যদি বলার হয় একটু বলেন, আমরা শুনতে চাই। এবং আরেকটু বলে রাখি, এর মাঝে আমার ওই তারেক এবং আরিফ, এদের দুজনের মাঝে তারেক হাফেজ ছিলেন। তো ও বলে যে আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি যে এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে,
কিন্তু আপনি যদি মুখ না খুলে বলেন আমি মনে হয় না আপনাদেরকে হেল্প করতে পারবো। তখন আন্টি বলে যে দেখো বাবা, আমাদের তো একটাই সন্তান, কিন্তু বিয়ের প্রায় 4-5 বছর পর্যন্ত যখন আমার কোনো বাচ্চা হচ্ছিল না, অনেক মানে ট্রিটমেন্ট করাই, অনেক জায়গা থেকে অনেক তদবির নেওয়া হয়, কোনো কিছুতে কিছু না হওয়ার কারণে শেষকালে নাকি ওরা এমন একজন বাবার কাছে যায়, মানে বলে হুজুর, আবার তাকে অনেকে বাবাও ডাকে, মানে সে নাকি জিন পালতো। বাট আঙ্কেল আন্টি দুজনে কিন্তু শিক্ষিত, তারা তাদের পড়াশোনা কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করা, আঙ্কেল তো ভালো একটা জব করতো, আন্টিও ইভেন। তো যাই হোক, তখন ওই হুজুর বলে যে সম্ভব, যদি তুমি আমার জিনের সাথে ডিল করো। বলছে, কেমন ডিল করতে হবে? তো তখন বলে যে আমার জিনটা চায় তার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমরা তোমাদের কাছে রাখো, তার বিনিময়ে তোমার সন্তান হবে, কিন্তু ওই মেয়েটাকে কখনো মানে রাগানো যাবে না, ওর এগেনস্টে কোনো কথা বলা যাবে না, তোমরা ওকে তোমাদের সন্তানের মতোই লালন পালন করবা। এখন ওনাদের কথা যে জিনের সন্তানকে আমরা কিভাবে লালন পালন করতে পারি, এটা কিভাবে সম্ভব? তখন তারা বলে যে ওই বাচ্চাটাকে শুধু তোমরা দুইজন আর তোমার সন্তান দেখবে, আর কেউ দেখতে পাবে না, এই পৃথিবীতে আর কেউই দেখতে পাবে না ওকে, কিন্তু ও তোমাদের কাছে থাকবে। কিন্তু এটাও সে জানবে, মানে জিনের ওই বেটা এটাও জানবে যে বেসিক্যালি ওই সন্তানটা ওদের দুজনের না, এবং একটা নির্দিষ্ট সময় পর তার সেই পালিত জিন ওই বাচ্চাটাকে নিয়ে আসবে। কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত তাকে হচ্ছে ভাই বোনের পরিচয় বড় করতে হবে, মানে তাদের সন্তান হিসেবেই রাখতে হবে, এবং তাদের বাচ্চাটাও জানবে যে এটা ওর বোন। তো ওনারা রাজি হয়ে যায়, না জেনে না বুঝে রাজি হয়ে যায়। বেসিক্যালি যেটা ঘটনা ঘটে, ওই জিনটা থেকে প্রচন্ড পরিমাণে রাগে এবং বদমেজাজি, এবং ছোটবেলা থেকেও অনেক বদমেজাজি। তো ওকে শাস্তি স্বরূপ, যেটা বলে যে মানুষের জগতে পাঠানো হয় শাস্তি স্বরূপ, এটা ওর শাস্তি ছিল। আর এই জেদ থেকেই ও ওনাদের উপর অনেক অত্যাচার শুরু করে, প্রচন্ড অত্যাচার করত। তবে শুরুতে যখন সারা দিন ব্যাপী অত্যাচার করতে যখন জানানো হয়, তখন তারা যেটা করে ওর শক্তিটাকে কমায় দেয়, বা হচ্ছে একটা কিছু দিয়ে হয়তো বেঁধে দেয় যে ও রাত ছাড়া ওর শক্তিটা অ্যাপ্লাই করতে পারবে না। তো যাই হোক, ওইখান থেকে ওনারা এই শর্তে রাজি হয়, এবং প্রথমবার তারা যখন ওই জিনের বাচ্চাটাকে দেখে একদম শিউরে উঠে, মানে ভয়ঙ্কর রূপে আসে ওই জিনিসটা ওদের কাছে। তো তখন আন্টি বলে যে আমি কিভাবে এই ভয়ঙ্কর জিনিসটার সাথে থাকবো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সে তো কথা দিয়ে দিচ্ছে। তাকে নিয়ে আসে তাদের সাথে করে। প্রথম অনেক অত্যাচার করতো, তারপরে তার শক্তিটাকে আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয় যেন দিনের বেলা তারা অত্যাচার না করে। এরপর হচ্ছে 2-3 মাস পর আন্টি কনসিভ করে, এবং তার এই ছেলেটা হয়। তো এই ছেলেটাকে নিয়েও প্রথম হচ্ছে জিনের ওই মেয়েটা অনেক 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 মানে করে, রাতের বেলায় হলে হচ্ছে ওকে বারান্দায় নিয়ে রেখে আসতো, মারতো না, বাট বারান্দায় নিয়ে রেখে আসতো, মানে রীতিমতো যত ধরনের টর্চার করা যায় এরকম টর্চার করতো, কখনো একটু আঁচড় কেটে দিত গালে, এই কাজগুলো করতো। তারপরও কিছু করার নেই, যেহেতু তুমি ডিল করেছো। এখন কত বছর পর যে তারা ওকে নিবে কে জানে, বলছে নির্দিষ্ট সময় যে কত বছর হতে পারে কে জানে। জিনদের হায়াত তো অনেক দিনের হয়, অনেক বছর হয়, আমাদের মতো না, আমাদের থেকে অনেক বেশি হয়। এখন সেটা কত বছর গিয়ে ঠেকবে কে জানে। তবে আরেকটা বিষয় ছিল মিষ্টি, প্রতি রাতে 2 কেজি মিষ্টি ওর জন্য রাখতে হবে। সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত আঙ্কেল এভাবেই বাসায় সবসময় মিষ্টি রেখে যেত, যেন কোনো সমস্যা না হতো, এবং ওই মিষ্টিগুলো শেষও হইতো, কাজ ওই জিনটা আসলে মিষ্টি খেত, ও অন্য কিছু খেত না, মিষ্টি খেত। এবং ছেলেটা যখন বড় হতে থাকে, কথা বলা শিখতে থাকে, তখন ও 10 জনকে বলতো আমার একটা বোন আছে দেখতে এরকম, আমার একটা বোন আছে দেখতে এরকম। কেউ তো বিশ্বাস করতো না, বাচ্চাটাকে বোঝানো যাচ্ছে না যে তুমি কাউকে ওর কথা বলতে পারবা না। তো যাই হোক, এ ধরনের একটা ট্রমা নিয়ে বাচ্চাটা বড় হয়। এই কারণেই আসলে পরবর্তীতে বড় হওয়ার পর যখন ওই যে প্যারানর্মাল বিষয়গুলো জানতো, তারপরে ও বুঝতে পারে, এবং ওকে বোঝানো হয় এবং ওকে বলা হয় যে এই ঘটনাটা এরকম, একে তোমার বোন হিসেবেই মেনে নিতে হবে। এ কারণে ও কখনোই ওকে বোন হিসেবে মেনে নেয় না। এই বিষয়টাও আবার ওই জিনের বাচ্চাটার জন্য খুব ইনসাল্টিং ছিল, এবং খুবই ওকে রাগিয়ে তুলতো। এই ছেলেটাকেও দেখতেও পারতো না এমনিতে, কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি। আর ওই বাসাটায় বেসিক্যালি ওই বাসাটা কেন রাখা, যার কাছ থেকে আনে, বেসিক্যালি জিনের বাচ্চাটা যার ছিল, বা যে ওঝা, উনি বলেছিলেন একে তুমি যেই বাসা আজ নিবা, এই বাসাতেই সবসময় তোমাকে থাকতে হবে, সবসময় এই বাসাতেই ওকে রাখতে হবে, তুমি থাকো বা না থাকো ওকে এখানেই রাখতে হবে, তুমি ওকে নিয়ে জায়গা পাল্টাতে পারবা না, তাহলে এটা তোমার জন্য বিপদ হবে। তো সেই শুরু থেকে
ওনারা এখানেই থাকতো। এজন্যই দেখা যেত ওনাদের আরো কয়েকটা বাড়ি থাকা সত্ত্বেও ওনারা ওই সমস্ত জায়গায় ঘুরতে যাইতো ঠিকই, কিন্তু এই বাসাটা থেকে ওনারা কখনোই একদম পার্মানেন্টলি মুভ করেনি। তো এগুলো যখন বলার পর আমার বন্ধু তারেক, ও যেহেতু হাফেজ ছিল, ও বলে যে আমি এই ঘটনাটা জীবনে প্রথম শুনলাম, আর প্রথম আসলে এই ধরনের ঘটনা দেখলাম, তারপর আমি আমার হুজুরের সাথে একবার কথা বলে দেখি কি হয়। পরের দিন কিন্তু তারেক মানে প্রায় 3-4 দিনও কোচিংয়ে আসে নাই। তো ফোন দেয়, ওর হুজুরকে ফোন দেয় আর বলে এরকম ঘটনা। তখন ওর হুজুর যেটা বলে যে দেখো, যদি একটা কিছু ডিল হয়ে যায় সেখানে তোমার আর আমার কিছুই করার থাকে না। যদি কিছু এখানে কেউ করতে পারে সে হচ্ছে যে ডিল করছে, সে একমাত্র ওই জিনের যে প্যারেন্টস, অরিজিনাল প্যারেন্টস, ওদেরকে এনে ওদের সাথে বসে কথা বলে এই বিষয়টাকে সলভ করতে পারবে। এছাড়া তোমার আর আমার কিছুই করার নেই। যার জীবন যেভাবে চলছে, যার নিয়তিতে যা লিখে রেখেছে আল্লাহ তাই হবে। ওদের আসলে ডিল করাই উচিত হয়নি। তো আমার মনে হয় না ওনাদের সাথে ওনাদের ছেলেটা খুব বেশি দিন আর থাকবে। মানে ছেলেটা মারা যাবে এমন কিছু বলেনি, এমন কিছুই না, কিন্তু একসাথে থাকবে কিনা, কাজ ডিল করা জিনিস আর হচ্ছে যেটা উপর আল্লাহর তরফ থেকে আসে, দুটোর মাঝে অনেক ফারাক আছে। সো দেখো তারা কতদিন ভালো থাকতে পারে। এরপরে আসলে সে যখন দেখছে যে না, তাদের ক্ষেত্রে আসলে এটা সলভ করার কিছু নাই, আর এখানে থাকাটাও আসলে এখন আর পসিবল হচ্ছে না, তো আমার 2 ফ্রেন্ড অ্যাকচুয়ালি এই বাসাটা ছেড়ে দেয়। পরবর্তীতে কখনোই আরো ভাবে ওরা ওখানে যায়নি। সো আমাদের এই ইট পাথরের শহরে এমনও ঘটনা ঘটে